হ্যালো, শুনতে পাচ্ছ? এখন সবাই শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? দেখো তো, শুনতে পাচ্ছি এখন। শুনতে পাচ্ছি এখন। এখন শুনতে পাচ্ছি। সবাই একটু শুনি, দেখি তো। সবাই শুনতে পাচ্ছি এখন, দেখি তো শুনতে পাচ্ছি। ক্লিয়ার? আর তপস্যা দাস বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিটসকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। তোমরা সবাই জানো যে আমাদের সামনে যেহেতু বায়োলজির পরীক্ষা, তো বায়োলজির পরীক্ষাতে সিকিউতে যেন আমরা ভালো করতে পারি, আমি তোমাদেরকে আজকে শুরুতেই বলে দিই আমাদের প্ল্যানটা কি। হ্যাঁ, আর তোমাদের নিয়ে আমরা আসলে প্ল্যানটা কি, তোমাদের নিয়ে প্ল্যানটা হচ্ছে যে আমি একটু তোমাদের একটু লিখে দিই, তাহলে একটা তোমরা আইডিয়া পেয়ে যাবা যে কি চলতেছে, কি হবে না হবে আমাদের সাথে। তো আমাদের পরীক্ষা হচ্ছে 28 আর 30 তারিখ, তাই না? 28 তারিখ 30 তারিখ। তো আমরা যেটা চিন্তা করছি তোমাদের জন্য হচ্ছে যে আজকে একটা বায়োলজির সেকেন্ড পেপার, যেটা সেকেন্ড পেপার লাস্টের পরীক্ষা, আমরা এখন একটু তাড়াতাড়ি করে পড়ে ফেলি, কিছু জিনিস আগায় রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে তোমাদের 23 তারিখ, তাই না? 23 তারিখ হচ্ছে আমরা সিকিউ সলভ নিব। সিকিউ সলভ ক্লাস নাম্বার 1, সেটা হচ্ছে বায়োলজি 2 এর, মানে সেকেন্ড পেপারের। তারপর 24 তারিখ সকাল, মানে এই টাইমে 12:30 বাজে সিকিউ সলভ ক্লাস হবে 2 নাম্বার, সেটা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের। চ্যাপ্টারটা আমরা তো জানি সব চ্যাপ্টারগুলো আমার এই ক্যাপশনেও দেওয়া আছে। সো আমরা আজকে 4টা চ্যাপ্টার শেষ করব, কালকে 3 চ্যাপ্টার, তাহলে ওটা 7 চ্যাপ্টার শেষ হয়ে গেল, শেষ। এরপরে দেখো 25 তারিখ হচ্ছে আমাদের সিকিউ সলভ হবে। তোমার সিকিউ সলভ 1 হবে হচ্ছে বায়োলজি প্রথম পত্রের, এবং 26 তারিখ তোমাদের সিকিউ সলভ হবে তোমার বায়োলজি প্রথম পত্রের। ঠিক আছে? এখন এখানেও সেম 4টা চ্যাপ্টার আর হচ্ছে 3টা চ্যাপ্টার। আচ্ছা, এখন আমি তোমাদের বলি, এই কালকে সন্ধ্যা 7টা বাজে আবার তোমাদের হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের এফআরএল ক্লাস, সন্ধ্যা 7টা বাজে এফআরএল। আর 26 তারিখ সন্ধ্যা 7টা বাজে তোমাদের বায়ো ফার্স্ট পেপারের তোমার এফআরএল ক্লাস। এখন তুমি বলতে পারো ভাইয়া সেকেন্ড পেপারটা আগে দিয়ে দিলেন কেন? আমি একটা জিনিস চিন্তা করি অলওয়েজ, হ্যাঁ, এমসিকিউটা এফআরএল ক্লাস যাবে। এফআরএল ক্লাসে মেইনলি আমরা এমসিকিউ বেসড, এই এফআরএল ক্লাসে আমরা এমসিকিউ বেসড। তাহলে দেখো আমাদের 26 তারিখের মধ্যে মোটামুটি আমরা সবগুলো একটা গুছাই ফেলতে পারবো পড়াশোনাটা, তাই না? যদি আমাদের 24 তারিখ কালকে এবং 26 তারিখ মিলে এফআরএল দুটো শেষ হয়ে যায় এবং সিকিউ সলভ গুলো 26 তারিখে শেষ হয়ে যায়, তাহলে মোটামুটি তোমরা পড়াশোনা করে রেডি হয়ে গেছো তোমাদের পরীক্ষা 28 এবং 30 তারিখ দেওয়ার জন্য। তোমাদেরকে টাইম দিচ্ছি 26-27 আর ওখানে 28-29। ঠিক আছে? এই টাইমগুলো তোমাদের টাইম। তারপরে যেটা করব, আমরা লাস্টের দিকে তোমাদের একটু লাস্ট সাজেশন দিয়ে দেবো যে কোন বোর্ডের কোশ্চেনগুলো না পড়লেই না। বোর্ডের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দেখে যেতে হবে, এরকম জিনিসগুলো আমরা দিয়ে দিব লাস্টের দিকে। তার আগে আমরা 26 তারিখের মধ্যে তোমাদেরকে মানে পড়ানো যা দরকার সব পড়ায় কমপ্লিট করে দিব। ঠিক আছে? কমপ্লিট করে দিলে যেটা হবে, তোমাদের জন্য সুবিধা হবে যে তোমরা আর কোনো প্যারা খাবা না যে কোন জায়গায় কি গুছাইতে হবে না গুছাইতে হবে, কোন জায়গায় কি পড়তে হবে না পড়তে হবে, সব গুছাই দিব। আমরা 26, 27, 28 এই সময় আমরা যদি আমাদের পরীক্ষার আগে আমাদের সাজেশন দিব। আর আমি যে চিন্তা করতেছিলাম যে তোমাদের জন্য কিছু ছোট ছোট ভিডিও বানাই দিতে, যে কোন টপিকগুলোতে সিকিউতে প্রবলেম বেশি হয়, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য ছোট ছোট ভিডিও করে টপিকটা বোঝানোর জন্য দিয়ে দিব। সেগুলো তোমাদের গ্রুপে আপলোড করে দিব। তোমরা হচ্ছে যে নিজেদের মনের মতো সময় করে সেটা ভিডিওগুলো দেখে নিলা। ঠিক আছে? সো আমি চিন্তা করছি যে এই 26-এর মধ্যে তোমাদের শেষ করে দিই, তাহলে তোমরা একটু ফ্রি হয়ে গেল আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান।
তো আমাদের প্ল্যান অনুযায়ী আজকে 23 তারিখ দুপুর 12টা বাজে সিকিউ ক্লাস 1 যেটা বায়োলজি সেকেন্ড পেপারের, ঠিক আছে। আর মনে রাখবা কালকে সন্ধ্যা 7টা বাজে বায়োলজি সেকেন্ড পেপারের এফআরএল আছে, হ্যাঁ। এফআরএলটা আমি আর সুমাইয়া আপু ক্লাস নিব। আর বলে দিই ক্লাস কে কে নিবে। এই আজকে এবং কালকে সিকিউ ক্লাসগুলো নিব আমি, ধরো মেহেদি, এটাও এম দিলাম। আর এফআরএল ক্লাসে থাকবো হচ্ছে, আমরা এফআরএল ক্লাস সবাই থাকে, নরমালি এফআরএল ক্লাস সবাই থাকে, আর এফআরএল ক্লাস থাকে সবাই থাকে। আর 25 তারিখ যেটা সিকিউ, মানে আমাদের ফার্স্ট পেপারের সিকিউ এগুলো নিবে হচ্ছে তোমাদের সুমাইয়া আপু। সুমাইয়া আপু সুম দিলাম, সুম। আচ্ছা, আর এফআরএল ক্লাসে তো তোমরা সবাই জানো, সব মোটামুটি সব ভাই আপুরাই থাকে ইন জেনারেল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। চলো আমরা শুরু করি আজকের এই ক্লাস, হ্যাঁ। তো আমরা বেসিক্যালি আজকে প্রথম ক্লাসটা হচ্ছে যে প্রথম টপিকটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাস। এখন দেখো এই চ্যাপ্টার 1 থেকে তোমাদেরকে আমি শুরুতেই বলি, এখানে সিকিউ গুলো হচ্ছে বোর্ড সিকিউ, তোমরা সবাই পড়ছো না পড়ছো সবাই জানো এগুলো। দেখতে পাচ্ছ অনেকে জয়েন করে ফেলেছে। একজন আমাকে লিখেছে মোহাম্মদ তাজিম শিফাত, আপনি কে স্যার? সে আমাকে যে ভাই আপনি কে, কই থেকে আসলেন, কইতে টপকাই দিলেন। এইটা আসলে আমি কি বলবো, তুমি আমাকে এতদিন ধরে চিনো না এখনো, হায় হায় কি একটা অবস্থা। আচ্ছা, আমার নামটা আমি বলে দিই, আমার নাম ডক্টর মেহেদি মোহাম্মদ, পড়াশোনা করেছি এবং বর্তমানে জব করতেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এখন আমি মেডিকেল অফিসার হিসেবে আছি সোহরাওয়ার্দী মেডিকেলে। আর তোমাদের হচ্ছে যে তোমাদের বায়োলজি ডিপার্টমেন্ট হেড বলতে পারো, তোমার বায়োলজি ডিপার্টমেন্টে তোমার হচ্ছে ক্লাস নিচ্ছি বহুদিন ধরে। এই হচ্ছে আমাদের কথা, মানে একদম স্কিপ করা টেন্ডেন্সিটা বাদ দিলে খুব ভালো হয়। মানে আমার কাছে পার্সোনালি মনে হয় স্কিপ করে ফেলবো, এই চিন্তাটা থেকে বের হয়ে আসা উচিত, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি তোমাকে একটু এই চ্যাপ্টার, যেহেতু চ্যাপ্টার 1 বলতেছি, চ্যাপ্টার 1 এর একদম কোন জায়গা থেকে সিকিউ মোটামুটি আসতেই পারে বা আসেই সেগুলো একটু আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। সিকিউ সলভটা আমরা করতেছি, আমরা চ্যাপ্টার থেকে এই প্রথমটা হচ্ছে ইম্পর্টেন্টটা পার্ট বলে দিই, ঠিক আছে। এখন দেখো নরমালি এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। খেয়াল রাখো, নরমালি এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, ওকে। এন্ড এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট বলতে তার মানে কি সিকিউর জন্য পড়বো না? অবশ্যই পড়বো। সিকিউর জন্য আমরা কোন পার্টটা বেশি পড়বো সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিই কর ডাটা। কর ডাটা পার্টটা আমরা সিকিউর জন্য বেশি পড়বো। কর ডাটার মধ্যে কয়েকটা জিনিস আমাদের কমন পাবো, যেমন তোমাদের হচ্ছে যে অ্যাক্টিনোপ্ট্রাইজি বা সাইক্লোপ্ট্রাইজির মধ্যে পার্থক্য, কনড্রিকথিস অ্যাক্টিনোপ্ট্রাইজির মধ্যে পার্থক্য, এই যে কিছু পার্থক্য টাইপ কথাবার্তা আছে, এইগুলো আমরা একটু পড়তে হবে। পার্থক্যগুলো তোমাদেরকে আমি মাঝখানে একটা সাজেশন দিয়েছিলাম, সাজেশনের মধ্যে লিখে দিচ্ছি এগুলো, তাই না? তো এই হচ্ছে যে আমাদের পার্থক্যগুলো থেকে আমাদের নরমালি কি গ নাম্বারের কোশ্চেন একটু বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, এবার আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্য কোনটা, এটা কর্ডাটা থেকে বেশি আসে নন কর্ডাটা থেকে। বৈশিষ্ট্য পার্টে যদি কোশ্চেন করতে চায়, বৈশিষ্ট্য পার্ট থেকে কোশ্চেন করতে চায়, ওরা নরমালি চেষ্টা করে যে তোমার নন কর্ডাটা থেকে তোমার বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন করে, বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন করে। এই কোশ্চেনগুলো নরমালি হচ্ছে গ নাম্বারের কোশ্চেন হয়। গ নাম্বারের কোশ্চেন নরমালি বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন হয়, ঠিক আছে। বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেনগুলো একটু গ নাম্বারে হয় বেশি। আচ্ছা, আর কি আরেকটা কোশ্চেন আছে যে কোশ্চেনটা ইন জেনারেল তোমাদের গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসে, সেটা হচ্ছে সকল দ্বারা সকল ভার্টিব্রাটা ই কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা ভার্টিব্রাটা নয়। এই যে কোশ্চেনটা দিলাম, এটা তোমাদের বইতে লাস্টের দিকে, একটু চ্যাপ্টারের লাস্টের দিকে আছে। এই চ্যাপ্টারের লাস্টের দিকে এই জিনিসটা না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারে আসে ইন জেনারেল, অথবা ঘ নাম্বার আসতে পারে, ঠিক আছে। এটা একটু তোমরা দেখে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা,
এরপরে আমাদের আরেকটা জিনিস আসে, যেটা হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যের মধ্যে কোনটা কোনটা বেশি করে পড়বো বৈশিষ্ট্যগুলো, এই নন কোয়ার্টার বৈশিষ্ট্যগুলো আছে না, এই কোড এগুলোর মধ্যে। আচ্ছা হচ্ছে পড়ছি, সেকেন্ড পড়ে নাই, বায়োলজি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, বায়ো চ্যাপ্টার ভিত্তিক ভাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করার টাইম আছে এখন। আমরা এই যে সিকিউ গুলো 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার করে নিয়ে শেষ করতেছি, ঠিক আছে? শেষ করে মানে তোমাদের জাস্ট দেখাই দেওয়া, আইডিয়া দিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আগেই বলছিলাম, সেটা হচ্ছে পর্বের বৈশিষ্ট্যের মধ্যে কোন কোনগুলো পর্বগুলো বেশি ইম্পর্টেন্ট। পর্বের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কালার চেঞ্জ করে লিখি, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর একটা হচ্ছে তোমার মলাস্কা, একানোডার্মাটা। এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এগুলো এই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে বারবার বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসতেছে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা দেখতেছি বারবার এগুলো থেকে বোর্ডে কোশ্চেন আসতেছে, তো আমরা ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখবো এগুলো থেকে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের যেটা বলতেছিলাম, শুরুর দিকে আমাদের ভিত্তি আছে কিছু, চ্যাপ্টারের শুরুতে থাকে না ভিত্তিগুলো, কিসের উপর ডিপেন্ড করে এগুলো হবে, ঠিক আছে? এই যে টপিকগুলো আছে ওখান থেকে নরমালি সিকিউতে খ নাম্বারের কোশ্চেন হয়। খ নাম্বার যেমন প্রতিসাম্যতা কি জিনিস, তারপর তোমাদের হচ্ছে যে ক্লিভেজ কি জিনিস, এগুলো ক্লিভেজের শ্রেণী বিভাগ, ঠিক আছে? প্রতিসাম্যতা, এই পার্টগুলো থেকে আমাদের কি আসে, তারপর ও সিল আটা সিলম। তো খ নাম্বারের জন্য সিলোম, তারপর প্রতিসাম্যতা, তারপর হচ্ছে যে সিলোম প্রতিসাম্যতা, তারপর হচ্ছে ক্লিভেজ, এগুলো একটু আমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খ নাম্বারের জন্য। আর ক নাম্বারের জন্য কি বলবো, ক নাম্বার যেটা আমাদের এমসিকিউর জন্য যা, ক নাম্বারের জন্য তা। আচ্ছা অনেকে জ্বর আসছে, এটা আসলে কিছু করার নাই, এখন অনেক জ্বর আসতেছে, ভাইরাল ফিভার হচ্ছে, এটা চলে যাবে, হ্যাঁ? এটা নিয়ে আসলে মানে হচ্ছে যে কয়দিন পর দেখা যায় অনেক সময় গা ব্যথা হয়, এগুলো যায়ও না সহজে, ঠিক আছে? এইগুলো। আচ্ছা তো এখন যেটা বলতেছি যে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যারা স্কিপ করতে চাচ্ছ, তারপরেও একদম যদি স্কিপ করতেই চাও, যারা একদম স্কিপ করতে চাচ্ছ এই চ্যাপ্টারটা, তারপরে আমি বলবো প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, একানোডার্মাটা, এই চারটার বৈশিষ্ট্য 3টা করে, অন্তত 3টা করে বা 4টা করে বৈশিষ্ট্য মনে রাখো, 3টা করে বা 4টা করে, 3 থেকে 4টা মুখস্থ করলে চলবে, 4টা করে বৈশিষ্ট্য মনে রাখো, আর কিচ্ছু লাগবে না ভাই, সবকিছু মানে স্কিপ করলেও এগুলো থেকে 4টা করে তোমার বৈশিষ্ট্য মনে রাখবা। আর একটা জিনিস হচ্ছে যে এই সকল ভার্টিব্রেটা করাটা এগুলো, এই জিনিসটা তোমরা পারো, এটা সবসময় মনে রাখো তোমরা, তোমাদের লাস্টের দিকে আমরা চ্যাপ্টারে আসছে, এটা সুন্দর করে লেখাও আছে, তো এই জিনিসটা একটু পড়ে নিবা, এটা একটু পড়ে নিও অন্তত। আর কি বাদ বলবো, আর পার্থক্যগুলো, মানে যেটা বললাম আর কি, মানে একদম স্কিপ করতে চাইলেও যে পার্থক্যগুলো তোমাদের বই একটা পেজে আছে, পার্থক্যগুলো আছে, যে তোমার ওই কি বলে কনভিকথিস, মানে রশ্মিময় মাছ, অতর্ণাস্তিময় মাছ, এগুলোর পার্থক্য, এই পার্থক্যটা, আর হচ্ছে এগুলো, এটা 4টা করে, হ্যাঁ? চলো আমরা একটু ভিতরের দিকে যাই, কি কি সিকিউ কেমন আসে দেখি। দেখো তোমাদের নরমালি এরকম একটা সিকিউ আসবে, আশরাফ পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা টোপ হিসাবে কিছু ব্যবহার করেছিল, হঠাৎ দেখলে একটা মাছরাঙ্গা থ্রোট দিয়ে মাছ ধরতেছে। দেখো তার 2টা কথা এখানে চলে আসছে, একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে তোমার সে বড়শি দিয়ে মাছ ধরার জন্য টোপ হিসাবে কেঁচোকে ইউজ করছে, কেঁচো, ঠিক আছে? তাহলে আমরা দেখেই বুঝতেছি যে যেহেতু কেঁচো আছে এবং মাছরাঙ্গা আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এবার একটা পাখি, এটা একটা পাখি, তাহলে পাখিটা আমাদের কোঅর্ডিনেটের মধ্যে পড়বে, কোঅর্ডিনেটের মধ্যে সে হচ্ছে যে কোথায় যাবে, এভিসের মধ্যে পড়বে, তাহলে উদ্দীপকে আমরা পেয়ে গেলাম একটা এভিস। আর একটা কেঁচো, কেঁচো কোন পর্বের প্রাণী, এটা একটু দেখো তো, আমাকে বলো তো সবাই, কেঁচো কোন পর্বের প্রাণী, বলো বলো, এখানে কেঁচো কোন পর্বের প্রাণী, এটা আমাদের মনে বুঝতে হবে, এটা জানতে হবে, না আবার জানলে কেচাল, ঠিক আছে?
এই জন্য এই উদ্দীপক থেকে অ্যান্সার মানে উদ্দীপকটা বোঝার জন্য তোমাদেরকে উদাহরণ অন্তত 2টা করে মনে রাখতে হবে, 2টা করে উদাহরণ মনে রাখতে হবে, ঠিক আছে? 2টা করে উদাহরণ মনে রাখবো, আর হচ্ছে যে এই 4টা করে অন্তত বৈশিষ্ট্য মনে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাকে বলো কেঁচো কোন পর্বের প্রাণী? সবাই আনসার দাও, সবাই আনসার দাও। বিভু আনসার দিছে, বাকিরা? বিভু দিচ্ছে, তার বাকিটা কোথায়? সাইদ জামান, সাইদ জামান আনসার দিছে। সবাই আনসার দাও, সবাই আনসার দাও। দেখো অপশনগুলো আমরা অপশন বলতেছি, আমরা এখন কোশ্চেনগুলো দিই, সবাই আনসার দিয়ে থাকো, আমি এর কোশ্চেনগুলো দেখাই তোমাকে। কার্প জাতীয় মাছ কি? এটা আমরা রুই মাছের মধ্যে পড়ছি, রুই মাছ আমরা দেখে আসছি। আচ্ছা, দ্বিপদী নামকরণ বলতে কি বোঝায়? আমরা বৈজ্ঞানিক নামটা 2টা ভাগে ভাগ করে, এটা কে দিছিল? কেরলাস লিনিয়াস দিছিল, কেরলাস লিনিয়াস আমার 2 ভাগে ভাগ করছিল, এটা দিছিল। ওকে, আচ্ছা, উদ্দীপকের টোপ হিসেবে দেখছো গ নাম্বারে বলছে টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটার শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য মিনিমাম 4টা করে লিখে দিয়ে আসবা। এরপর শেষোক্ত প্রাণী দুটি শ্রেণী ভিন্ন বৈশিষ্ট্যের তুলনা করো। এখন ওরা বলছে শেষের দিকে 2টা প্রাণী, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মাছরাঙা। দেখো একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মাছরাঙা, তাহলে মাছরাঙা একটা পাখি আর মাছ তো একটা মাছ, আর রুই মাছ যেই মাছই হোক সেটা আমরা কোথায় যাবে? সাইক্লোপট্রাইজি, তারপর অ্যাক্টিনোপট্রাইজি, তারপর কন্দ্রিকথিস, কোনটার মধ্যে যাবে? এখন কন্দ্রিকথিস কোনো ভাইজানো ভুলও লিখবা না। কেন? আমরা টোপ দিয়ে, ঠিক আছে, টোপ দিয়ে কখনোই হাঙ্গর মাছ ধরতে যাই না, তাহলে কন্দ্রিকথিস টাইপ মাছ কোনো জীবন এখানে হবে না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই কন্দ্রিকথিসও তো মাছ আছে, তারপর সাইক্লোপট্রাইজিদের মধ্যে মাছ আছে, অ্যাক্টিনোপট্রাইজির মধ্যে মাছ আছে, তাহলে আমি কোন মাছটা বলবো? এখানে মাছ তো এখানে কোনো শিওর করে দেয় নাই। এখন তুমি একটু সাধারণ জ্ঞান খাটাবা যে একটা পুকুরে বা যে পুকুরে তুমি কি কখনো হাঙ্গর পাবা? হাঙ্গর তো পাওয়ার কোনো ওয়েই নাই, তাই না? তো এই জিনিসটা তো কন্দ্রিকথিস এখানে আসবে না, তাহলে কন্দ্রিকথিসের বৈশিষ্ট্য তুমি লিখতে পারবা না এখানে, তাই না? আচ্ছা, এখন এরপরে আর কি আছে? এরপরে আছে তোমার সার্কোপট্রাইজি, অ্যাক্টিনোপট্রাইজি। সার্কোপট্রাইজির যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে প্রাণীগুলো উদাহরণগুলো, যে ওরা কি আমাদের পুকুরের মধ্যে পাওয়া যায়? না, পাওয়া যায় না, তাই না? তাহলে ওটাও বাদ। তাহলে থাকে কি? অ্যাক্টিনোপট্রাইজ, যেগুলো পরিচিত মাছ, রুই, কাতলা, ইলিশ, তো এগুলো থাকবে। তখন আমাদের অ্যাক্টিনোপট্রাইজের মধ্যে আমরা অ্যাক্টিনোপট্রাইজি বৈশিষ্ট্যগুলো লিখে দিব, ঠিক আছে? একটু খাটাইতে হবে, মাথাটা জ্ঞান খাটাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে তো, আজানটা দিয়ে নিক, আজানটা দিয়ে নিক, তারপর বলতেছি। আজানটা দিয়ে নিক। আজানটা দিয়ে নিই, তারপর বলতেছি। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া এখন কি বায়োলজি সেকেন্ড পেপার পড়বো? নম্রতায় মনে হয় জিজ্ঞেস বলছে আমাকে, ঠিক আছে?
আমি একটু তোমাদের বলে দিই কথাটা, কেন আমি তোমাদেরকে আগে সেকেন্ড পেপার পড়াচ্ছি। এই ক্ষেত্রে মানে একজন স্টুডেন্টের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত আমি মনে করি, বা আমি আমাদের যেহেতু টাইম আছে অনেক দিন, সেক্ষেত্রে দেখো আমাদের পরীক্ষা হচ্ছে যে আজকে যে তোমার 23 তারিখ, 24 আছে আমাদের কাছে, 25 আছে আমাদের কাছে, 26 আছে আমাদের কাছে, 27 আছে, 28 তারিখ আমাদের পরীক্ষাটা হচ্ছে যে বায়ো ফার্স্ট, তারপর 29 আছে আমাদের কাছে, 30 তারিখ হচ্ছে আমাদের বায়ো সেকেন্ড, তাই না? এখন তুমি দেখো বায়োলজি সেকেন্ড পেপারের আগে তুমি পাচ্ছ কেন একদিন, ফার্স্ট পেপারের আগে পাচ্ছ 1 2 3 4 5। তাহলে তুমি যদি এই 5 দিনের মধ্যে হাফ দিয়ে দাও বায়োলজি সেকেন্ড পেপারকে, তাহলে দেখো, তাহলে এই 23 আর 24 যদি তুমি বায়োলজি সেকেন্ড পেপারকে দিয়ে দাও, বায়ো সেকেন্ড, বায়ো টু দিয়ে দাও, আর এখানে একটা আছে বায়ো টু দিয়ে দাও, এটা বায়ো টুতে পড়বা তুমি, ঠিক আছে? তাহলে এগুলো তো পরীক্ষা, এটা তো এক্সাম, এটাও এক্সাম। তাহলে এখানে খেয়াল রাখো, এই দিন বায়ো টু পড়তেছো, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন গেল তোমার বায়ো টু, এই 3 দিন তুমি বায়ো ওয়ান পড়লাম, বায়ো ওয়ান, বায়ো ওয়ান, বায়ো ওয়ান। যদি এভাবে পড়ো তাহলে আমার মনে হয় যে একটা সুষ্ঠু বন্টন হয় পড়ার চ্যাপ্টারের, পড়াশোনাটা শেষ হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার তোমার আরেকটা জিনিস হচ্ছে যে এখন অন্তত আমার কথা হচ্ছে যে মানে রিডিং পড়ে নাও, অন্তত চ্যাপ্টারের সবকিছু পড়তে না পারলে রিডিং পড়ে যাও, অন্তত দেখে যাও কি কি চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, কি পড়তে হবে। এমসিকিউর জন্য একটু হেল্প হবে, সিকিউতে তুমি আগায় থাকবা, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, সো এই জন্যই আমি হচ্ছে যে তোমাদেরকে আজকে কালকে পড়াচ্ছি বায়োলজি সেকেন্ড পেপার, এরপরে হবে 2 দিন হবে তোমার বায়োলজি ফার্স্ট পেপার হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, হ্যাঁ, ওকে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যানেলিডা পেয়ে গেলাম, অ্যানেলিডার মধ্যে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। লিস্ট গ নাম্বারের ক্ষেত্রে আইডিয়ালি হচ্ছে আমরা 3 মার্কের জন্য 6টা বৈশিষ্ট্য লিখি, 3 মার্কের জন্য মোটামুটি 6টা বৈশিষ্ট্য লিখলে ভালো 3 মার্কের জন্য, ঠিক আছে? দেখো এখানে লিখছে অনেকগুলো, 1টা 2টা 3 4টা 5টা 6টা দিয়েছে, দেখছো? 3 মার্কের জন্য আইডিয়ালি 6টা লিখলে খুব ভালো, ওকে। সো আমরা যখন হচ্ছে যে তোমার আগেই হচ্ছে যখন পড়াইছিলাম তখন তো অনেকগুলো তোমাদের হচ্ছে নেমোনিক দিছিলাম, ওই নেমোনিক অনুযায়ী পড়তে পারো বা তোমরা যে মনে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা দেখি পরেরটা হচ্ছে শেষত্ব, দুটো বলছে না, একটা হচ্ছে মাছরাঙ্গা, যেটা হচ্ছে এবিস, কেন এটা সুন্দর করে দেখতেছিলাম, মাছরাঙ্গা ঠোঁট দিয়ে মাছ ধরছে, তার মানে এটা চঞ্চু দিয়ে মাছ ধরছে, চঞ্চু মুখের সামনের দিকে বাড়ানো যে জিনিসটা ওটা চঞ্চু বলে, তাই না? আর অপর মাছটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরাইজি, তাহলে কন্ড্রিক্টিভ সাইক্লোপ্টেরাইজি আমরা দিব না, আমরা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরাইজি দিব। আর জানাতুল ফেরদৌস অন্তরা, তোমাদেরকে এই সাজেশনটা আমি অনেক আগে দিয়ে দিয়েছিলাম, ভিডিও দিছিলাম, ছবি সহ দিয়েছিলাম, ঠিক আছে? তারপরও আমি আজকে, যেহেতু তোমাদের মনে নাই, অনেকে পাও নাই মনে হয়, আমি এই গ্রুপের মধ্যে আবার তোমার সাজেশনটা আপলোড করে দিব, ছবি সহ, ছবিগুলো মানে ছবিগুলো আপলোড করে দিব, ছবিগুলো দেখে তোমরা একটু টপিক ওয়াইজ একটু পড়ে নিও সিকিউর জন্য। আমি বারবার বলতেছি, আমি যে সাজেশনটা এখন আজকে আপলোড করে দিব সেটা আগেও দিছিলাম, আর এটা সিকিউর জন্য, মেইনলি সিকিউর জন্য, এমসিকিউর জন্য আলাদা করে সাজেশন হয় না, এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন পার্থক্য দিতে বলতে 4 নাম্বারের জন্য হিসাবে তো 8টা দেওয়া উচিত, বা 5-6টা দিলেও হবে, ঠিক আছে? হিসাবে 8টা দেওয়া উচিত, বাট 5-6টা দিলে চলবে, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে বেসিক্যালি কি, এখন তুমি দেখো মাছরাঙ্গা একটা পাখি আর হচ্ছে মাছ, এগুলোর মধ্যে আসলে পার্থক্য তেমন কি? পার্থক্যের ভিতরে এখন কথা বলছে বৈশিষ্ট্যের তুলনা। একটা কথা মনে রাখবা, বৈশিষ্ট্য যখন তুলনা করতে বলে, তুলনা করতে গেলে তোমার এখানে সেম এবং ডিফারেন্ট দুটোই আসতে পারে, ঠিক আছে? বৈশিষ্ট্য তুলনা করতে পারো, তুলনা তুমি করবা যে হ্যাঁ এটাতে এটা আছে, এটা এখন এটাও আছে। ব্যাপারটা তুলনার ক্ষেত্রে মিল অমিল তুমি দুটো লিখতে পারবা, কিন্তু যদি বলে পার্থক্য তাহলে শুধুমাত্র অপোজিট গুলো লিখতে হবে, ঠিক আছে? সো তোমার হচ্ছে যে আমরা যেটা করাচ্ছেন, হ্যাঁ এটা পেয়ে যাবা, এটা পাবা তোমরা, নম্রতা এটা পেয়ে যাবা, সমস্যা নেই, এটা পাবা। আচ্ছা, তাহলে মনে রাখবা কোশ্চেনের মধ্যে দেখবা যে তুলনা বলে, তুলনার ক্ষেত্রে আমরা মিল অমিল দুটো দিতে পারি, অমিল দুটো দিতে পারি। আর যদি বলে পার্থক্য কি, তাহলে শুধুমাত্র ইয়াটা উল্টাটা যেগুলো বলবা, বিপরীত গুলো রেখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি
পরে দেখো এখন এখানে সুন্দর করে নাম দিয়ে দিয়ে সকল বোর্ড 2018 সালে আসছিল। তাহলে এই কোশ্চেনটা সব বোর্ডে আসে 2018 সালে। আমরা দেখি কেমন কোশ্চেন। এখন দেখো বলছে নটোকর্ড কি। নটোকর্ডটা তো আমরা জানি যে আমাদের জীবনের শুরুতে তোমার হচ্ছে যে পৃষ্ঠীয় দেশে একটা চিকন রশির মতো শক্ত থাকে, ওটা হচ্ছে পরবর্তীতে আমাদের কি নটোকর্ডটা পরবর্তীতে আমাদের তোমার স্পাইনাল কর্ডে পরিণত হয়, তাই না, মেরুদণ্ডে পরিণত হয়। এটাই হচ্ছে নটোকর্ড, তাই না। আচ্ছা, ইউরোকর্ডের উপপাদ্যে সাগরের ফোয়ারা কেন বলা হয়? এগুলো দেখো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তিনটা হচ্ছে আমাদের কর্ডাটার ভাগ। হ্যাঁ, আচ্ছা, ইউরোকর্ডাটা কেন বলা হয়? এটা খ নাম্বারের জন্য কোশ্চেন, প্যারা খাওয়ার কিছু নাই। উদ্দীপকের এতে বর্ণিত প্রাণীগুলো কোন পর্বে তা ব্যাখ্যা করো। এতে বলছে ক্যাছো যোগ, আবার অ্যানালিটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা লিখবো সিতে বর্ণিত প্রাণীগুলোতে বিতে বর্ণিত প্রাণীগুলো থেকে উন্নত। এখন একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের বইতে যেই সিরিয়ালি আগানো হয়েছে তোমার হচ্ছে তোমার যেই সিরিয়ালে আগানো হয়েছে সেই সিরিয়ালটাতে যতটা সামনের দিকে আগা গেছে তত বেশি উন্নত প্রাণী হয়েছে। যত আগের দিকে ছিল, যেমন পরিফেরা সবচেয়ে তোমার আদি টাইপ প্রাণী, তার মধ্যে তেমন ভালো করে কিছুই থাকে না। তার একটা মাথা ফুটা থাকে, ফুটা দিয়ে সে পানি বের করে, পানি সংবহনতন্ত্র আছে, ঠিক মতো সংবহনতন্ত্রও নাই, মানে একদম মানে জয়া খিচুড়ি টাইপ একটা প্রাণী, ঠিক আছে। ওটা হচ্ছে আদি টাইপ প্রাণী। এই আদি টাইপ প্রাণীটা কোথায়? আদি টাইপ প্রাণীটা আমাদের বইয়ের শুরুর দিকে, মানে যত চ্যাপ্টার শুরুর দিকে যত আছে তোমার পর্বগুলো, সবগুলো হচ্ছে আদি টাইপ পর্ব। যত সামনের দিকে আগাইছে তত আস্তে আস্তে করে সেগুলো উন্নত হওয়া শুরু করছে। এখানে দেখো, এখানে মধ্যে আমাদের ঘাস ফড়িং, তেলাপোকা, এগুলো হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়তেছে, এবং পরবর্তীতে সিংহ, সাপ, এগুলো তোমার হচ্ছে পরবর্তীতে কর্ডাটার মধ্যে, এবং সাপটা হচ্ছে আমাদের সরীসৃপের মধ্যে পড়তেছে, সিংহটা আমাদের হচ্ছে ইয়াতের মধ্যে পড়তেছে, ম্যামালিয়ার মধ্যে পড়তেছে। সো এই যে আমাদের কথাগুলো পড়তেছি, এই জিনিসগুলো একটু খেয়াল করব যে আমাদের এই কর্ডাটা এবং হচ্ছে এই আর্থ্রোপোডার মধ্যে যে পার্থক্যগুলা, পার্থক্য মধ্যে খেয়াল রাখো, কর্ডাটার মধ্যেও কিন্তু আমাদের উন্নত আছে। কর্ডাটার মধ্যেও দেখো এই ভাইজান কিন্তু সরীসৃপ, এটা কিন্তু ম্যামালিয়া। সবচেয়ে উন্নত হচ্ছে সিংহ বা ম্যামালিয়া পড়বে, এটা হচ্ছে আরেকটা অনুন্নত, কিন্তু তাও এটা কর্ডাটার মধ্যেই পড়তেছে। এই ভাইজান আর্থ্রোপোডা। সো এগুলো হচ্ছে যে আমাদের খেয়াল করে আমরা দেখবো যত সামনের দিকে আগাচ্ছে। এখন সামনের দিকে আগাচ্ছে বলতে কি আগাচ্ছে? ওদের বৈশিষ্ট্যগুলো উন্নত হচ্ছে, তাদের সংবহনতন্ত্রগুলো হচ্ছে পরিণত হচ্ছে, ওদের তোমার হৃদয় বা হার্ট গুলো ঠিক হচ্ছে, তারপর বাহিরের আবরণ থেকে শুরু করে এভরিথিং সবকিছুই উন্নত হচ্ছে। তোমাকে এই ক্ষেত্রে অ্যান্সার যখন করবা তখন অবশ্যই একটা মানে ভিজিবল পার্থক্য দেখাইতে হবে যে কোনটা জায়গায় চেঞ্জ গুলো দেখা যাচ্ছে। আমি তোমাদের একটু দেখাই। ঘ নাম্বারে এই যে দেখো, এখন বলছে আলোচনা পর্যালোচনা করতেছে। ওরা যে কাজটা করছে, ওরা হচ্ছে মানে এটা তো আমাদের একটা স্যাম্পল আনসার। সো এটাতে আমাদের ইরে লিখতে হবে এমন কোনো কথা নাই। স্যাম্পল আনসারের মধ্যেও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওরা কোনো পয়েন্ট করে দেয় নাই। বাট আমার হিসাবে আমি তোমাদের জন্য সাজেশন হচ্ছে অলওয়েজ পয়েন্ট করে লিখবা এবং ছবি আঁকবা। পয়েন্ট করে লিখবা, ছবি আঁকবা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পয়েন্ট করে লিখবা, ছবি আঁকবা। এই নম্রতার নাম নিয়ে মারামারি করতেছে কে? এই ক্লাসের দিকে মনোযোগ দাও। দেখো, তাহলে এখন দেখো এরা কিন্তু কোনো পয়েন্ট করে দেয় নাই, ওরা জাস্ট হচ্ছে গণ লিখে গেছে। তুমি এই গণ লিখাটাকে যদি একটু পয়েন্ট করে দাও, সি বর্ণিত গুলো নটোকর্ড মেরুদণ্ড থাকলো, বি বর্ণিত কোনো মেরুদণ্ড নাই, তাহলে এটা একটা পয়েন্ট, এক নাম্বার পয়েন্টে গেল। সি এর প্রাণীগুলো অন্তরঙ্গ অস্থির নির্মিত, কিন্তু বি এর প্রাণীগুলো অন্তরঙ্কাল নেই, তবে বহিঃকঙ্কাল রয়েছে যা কাইনেট নির্মিত। আরেকটা পয়েন্ট হয়ে গেল, দুইটা পয়েন্ট। সি এর প্রাণীগুলো ফুসফুস শাসন কার্য করলেও অপরদিকে বি এগুলো ট্রাকিয়াল তন্ত্রের শাসন কার্য করে। আরেকটা পয়েন্ট, ঠিক আছে। এরকম এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে চোখের দর্শন জিনিস নিয়ে। তো এরকম 4টা পয়েন্ট ওরা দিছে, আমি বলবো আরো বেশি দিবে, ঠিক আছে। আমি বলবো যে তোমরা আরো বেশি দিবা, আরো বেশি একটু পড়িয়া দিবা, ঠিক আছে। আর্ট না করলে নম্রতা রে বাবা হবে না রে, নাম্বারটা বেশি পাবা না, ঠিক আছে। বায়োলজিতে ছবি না আঁকলে, আমি তোমাদেরকে বারবার বলছি তোমাদেরকে যে বায়োলজিতে ছবি আঁকা লাগবে, এই বায়োলজির ছবি আঁকা না আঁকলে না হবেই না,
হ্যাঁ, সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, ছবি আঁকতেই হবে। তো এই এখানে 4টা পয়েন্ট আছে, আমি আর একটু বেশি দিবা, 5-6টা পয়েন্ট দিয়ে আসবা, দিলেই হয়ে যাবে। বেসিক্যালি কোঅর্ডিনেট নন কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য লিখবা। তুমি ধরো স্পেসিফিকলি পাচ্ছ না, স্পেসিফিকলি কিছুই পাচ্ছ না যে তোমার সাজিমা বলে HB নাকি 2B, তুমি ওখানে নাকি স্কেচ করতে যাচ্ছ, যে পেন্সিল চুজ করতেছো, একটা জিনিস দিয়ে আঁকবা, এক ফ্রি হ্যান্ডে এক ছবি আঁকবা, ওটা HB না 2B দিয়ে কেউ তোমার নাম্বারিং করবে না, তোমার দেখবে তুমি জানো কিনা সেটাই। বুঝতে পারছো? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে খেয়াল রাখো, যেগুলো ইম্পর্টেন্ট না সেই দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, পয়েন্ট করে দিবা। ধরো এখানে পয়েন্ট পাচ্ছ না একদম, ধরো যেটা বলতেছিলাম একদম পয়েন্ট পাচ্ছ না, একদম পয়েন্ট পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কি করবা? তখন কোঅর্ডিনেট নন কোঅর্ডিনেটের মধ্যে পার্থক্য দিয়ে দিবা, ঠিক আছে? কারণ তুমি জানো যে ওই যে বিটা হচ্ছে নন কোঅর্ডিনেটের মধ্যে পড়ে, এটা হচ্ছে কোঅর্ডিনেটের মধ্যে পড়ে, তাহলে কোঅর্ডিনেট নন কোঅর্ডিনেটের মধ্যে কিছু পার্থক্য দিয়ে দিবা। তাহলে কি তোমার পয়েন্ট বাড়তেছে। 4-এর জন্য মাত্র 4টা পয়েন্ট লিখলে তোমার নাম্বার হয়ে যাবে এমন কিন্তু তোমার মানে এত শিওর শট কিন্তু দিবে না তোমাকে, একটু বেশি লিখতেই হবে। 4-এর জন্য তুমি 6-7টা করে পয়েন্ট দাও, 6-7টা পয়েন্ট দাও, তাহলে কিন্তু ভালো নাম্বার পেয়ে 4-এ 4 পাইতে পারো, বা 3.5 বা 3-4 দিয়ে দিবে, ঠিক আছে? সো এই হচ্ছে মেন কথা। ওকে, আর লাস্টের দিকে লিখবা উপরে আলোচনা থেকে উদীয়মান, এই যে এই কথাটা লিখে যা কোশ্চেন চাইছে সেটা লিখে দিবে। উদ্দীপকে এই হচ্ছে তেলাপোকা থেকে উন্নত, এই লাইনটা যেটা কোশ্চেনে বলছিল উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করতে বলছিল, তুমি বলবা উপরে আলোচনা থেকে প্রতীয়মান হয় এটা হচ্ছে উন্নত। শেষ, এভাবে আনসার করবো। ওকে, PDF তোমার হচ্ছে যে মাত্র আপলোড হয়েছে, তো হয়তো আপলোড হচ্ছে, তো তুমি টেনশন করার কিছু নেই, একটু ক্লাস শেষ করো, ক্লাস শেষ করার পরে তুমি দাও, আবার চেক করো, হয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে, ওপেন হবে, প্যারা খাওয়ানো। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, এই যে ভাইজানের একটা ছবি, এটা কিসের ছবি? একটা কর্ডাটার ছবি, তাই না? এখানে কর্ডার বিভিন্ন পয়েন্টগুলো আছে। এখন বলছে খণ্ডায়ন কাকে বলে? খণ্ডায়ন আমরা প্রাণীতে কি করি? প্রাণীতে আমরা খণ্ড পাই অনেকগুলো, তাই না? তাদের প্রতিটা অংশ পাই, প্রতিটা সেম অংশ পাই, এগুলো হচ্ছে খণ্ড, খণ্ড পাচ্ছে। তারপর হচ্ছে কি, এই খণ্ড করার যে প্রক্রিয়াটাকে বলে খণ্ডায়ন। আচ্ছা, আরটা হচ্ছে অরীয় প্রতিসম। কি বলছে? অরীয় প্রতিসম মানে গোলটারে আমরা যেভাবে মঞ্চে সেভাবে কাটলে প্রতিবারে সমানভাবে 2টা ভাগে ভাগ করা যায়, এটাকে হচ্ছে আমরা অরীয় বলতেছি। শ্রেণীবিন্যাসে পি এর ভূমিকা, পি কোথায়? পি হচ্ছে যে আমাদের এখানে নটোকট হিসাবে দিচ্ছে, তাই না? দাঁড়াও দেখো ও কি বলছে পি কে, নটোকট। হ্যাঁ, পি হচ্ছে নটোকট, নটোকটের ভূমিকা বলছে। নটোকটের ভূমিকা আমরা লিখে দিব যে শ্রেণীবিন্যাসের কোঅর্ডিনেট নডের পুরা মেইন পার্থক্য 2টা ভাগই তৈরি হয়, নটোকটের উপস্থিতি অনুপস্থিতির উপর ডিপেন্ড করে। তো তাহলে এটার তোমার হচ্ছে যে ভূমিকাগুলো মোটামুটি পয়েন্ট আকারে লিখলে মনে হয় ভালো হবে। তুমি যা লেখো, এই যে ইউরোকট, সেফালোকট, ভার্টিব্রাটা, ওদের মধ্যে কি ভাবে চেঞ্জ আসতেছে, কোথায় নটোকট আসছে কোথায় নাই। যেমন ইউরো আছে, সেফালো, এই যে সেফালো মানে হচ্ছে মাথার মধ্যে থাকবে, নটোকট থাকবে। ইউরো হচ্ছে লেজের মধ্যে থাকে, আবার লেজের মধ্যে সারা জীবন থাকে না, জীবনে প্রথম পর্যায়ে থাকে এবং তোমার দ্বিতীয় পর্যায়ে থাকে না। খেয়াল রাখবা ইউরোকটাটা আরেকটা কাজ হচ্ছে প্রতীপ রূপান্তর দেখা যায়, ঠিক আছে? ওদের হচ্ছে যে মানে ইয়াটা তোমার হচ্ছে ব্যাক ওয়ে, মানে জীবনেরটা পিছের দিকে যায় অনেকটা। যেমন মানুষ কি হয়, আগে নিশ্চল থাকে, মানে বাচ্চাকালে একটা বাবু কি হয়, একটা বাবু শুয়ে থাকে, সে দৌড়াতে পারে না, হাঁটতে পারে না। তারপর একটু বড় হইলে আস্তে আস্তে হাঁটা শিখে, তারপর একটু বড় হইলে সে আস্তে আস্তে দৌড়ানো শিখে। এই যে একটা মানুষের প্রসেসটা কতটা সুন্দর পজিটিভ দিকে যাচ্ছে। আগে সে নিশ্চল ছিল, আস্তে আস্তে সচল হয়েছে, সচল থেকে সে দৌড়ানো শুরু করছে। কিন্তু এই ইউরোকটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়, ওরা হচ্ছে জীবনের একটা সময় থাকে হচ্ছে সে দৌড়াইতে পারে, যেমন হচ্ছে সে জীবনের শুরুতে লার্ভা অবস্থায় নিজের লেজের মধ্যে থাকে, নটোকট থাকে, নটোকটের কারণে নটোকটটা এমন নয় দৌড়াইতে পারে, দুলায় সে হচ্ছে ঘুরে বেড়ায় সব জায়গায়। এই যে ঘুরে বেড়াচ্ছে, এই ঘুরে বেড়ানোর পরে কি করে, সে একটা জায়গায় তার বসবাস করার উপযোগী একটা জায়গা ঠিক করে যে এই জায়গায় আমি থাকবো। এই যে থাকবো চিন্তা করছি, বুঝতে পারছি, এই থাকা চিন্তা করা বুঝতে পারার পরে ঠিক করে ওরা হচ্ছে স্পেসিফিক ওই জায়গাটাতে সে হচ্ছে যে বসে যায়, সেখান থেকে সে নড়ে না আর কি। আর নড়া বন্ধ করে দেয়, সে ওখান থেকে নড়ে না, সে ওখানে বসে থাকে। তখন তার নটোকটটা আস্তে করে পড়ে যায়। আস্তে করে পড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আস্তে করে পড়ে যাওয়ার কারণে সে হচ্ছে যে আর নড়াচড়া করতে পারছে না। তার মানে এ তার জীবনে একটা
বিপরীত ঘটনা ঘটতেছে, ঠিক আছে? আগে ছিল সচল, পরে হয়ে যায় নিশ্চল, এটা। আর একটা যেটা মনে রাখবা যে ইউরোকর্ডাটায় সারা জীবন নটোকর্ড থাকে না, তারপর সেফালোকর্ডায় সারা জীবন নটোকর্ড থাকে, কিন্তু সে কই থাকে? শুধুমাত্র মাথায় থাকে, আর সারা বডিতে থাকে না। আর ভার্টিব্রাটা যেটা আমরা, আমাদের সারা জীবনই আমাদের কি পিঠের মধ্যে তোমার মেরুদণ্ডের মধ্যে থাকে, ঠিক আছে? নটোকর্ডটা পরবর্তী মেরুদণ্ড হয়ে যায়, মেরুদণ্ড সারা জীবনে থাকে। ওকে, এই হচ্ছে মেইন কথা, পার্থক্যগুলো, বেসিক পার্থক্য। আর কিউ এর পরিণতি, কিউটা হচ্ছে ফুলকা ছিদ্র, কিন্তু এটা পরবর্তীতে কি হয়? ফুলকা থেকে পরবর্তীতে ফুসফুস হয়ে যায়, এটা আমরা জানি। ফুলকা ছিদ্র গুলো হচ্ছে যে পরবর্তী ফুলকা রেখা আর ফুলকা ছিদ্র থেকে পরবর্তীতে কি হয়? এটা ফুসফুসে পরিণত হয়, লাংস হয়ে যায়, ঠিক আছে? সো এই যে তার চেঞ্জটা আসে, এই জিনিসটা দেখবা যে বিভিন্ন জায়গায়, যেমন কনড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরাইজিস, সাইকোপ্টেরাইজিস, এরা হচ্ছে সবগুলা মাছ গোত্রীয়। কনড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরাইজিস, সাইকোপ্টেরাইজিস, এরা সবাই হচ্ছে মাছের মাছ, ঠিক আছে? এই মাছদের সবারই হচ্ছে কি থাকে? ফুলকা থাকে, এদের সবারই কি ফুলকা থাকে, ঠিক আছে? এগুলো থেকে ফুলকা থাকে সারা জীবনই। আচ্ছা, এই কনড্রিকটিসের পরে কি আছে? এখন অ্যামফিবিয়া আছে। অ্যামফিবিয়া কিন্তু উভচর প্রাণী। এখন অ্যামফিবিয়ারা হচ্ছে যেহেতু উভচর প্রাণী, সেক্ষেত্রে অ্যামফিবিয়ার কি জীবনের প্রথম পর্যায় লার্ভা দশায় সে কি থাকে? তার ফুলকা থাকে, পরবর্তীতে তার ফুসফুস আসে। তো এখানে ক্ষেত্রে এরা কিন্তু চেঞ্জের মধ্যে, ট্রানজিশনের মধ্যে আছে, যে ট্রানজিশন গুলো আছে, ঠিক আছে? তোমার হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার ট্রানজিশনে, তোমার হচ্ছে ট্রানজিশনের মধ্যে থাকে অ্যামফিবিয়ারা। পরবর্তী যেটা থাকে র্যাপটাইলিয়া ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পরবর্তীতে ফুসফুস হয়ে যায়, লাংস হয়েই যায়। এভিসের মধ্যে সেটা লাংস থাকে, এবং হচ্ছে যে ম্যামালিয়ার মধ্যে তোমার তো লাংস সম্পূর্ণ গঠন হয়ে যায়, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, তোমার হচ্ছে যে অ্যালভিওলাই সবকিছু ক্রিয়েট হয়ে যায়। সো পরবর্তী ফুসফুস তৈরি হয়ে যায়। এই যে আমাদের কর্ডাটার মধ্যেই শুরুতে যারা প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো অ্যাক্টিনোপ্টেরাইজিস, সাইকোপ্টেরাইজিস, এই যে তোমার হচ্ছে যে কনড্রিকটিস, এরা সবাই হচ্ছে মাছ হওয়ার কারণে ওদের সবাই ফুলকা থাকে। পরবর্তী আস্তে আস্তে সেগুলো ফুলকা থেকে চেঞ্জ হইতে ফুসফুসে দিয়ে পরিণত হয়। এখন তুমি এটা মনে করো না যে মানুষের একদম জীবনের শুরুতে ফুলকা, লাস্টে মানে পরে ফুসফুস, এটার কথা বলছে না। কোশ্চেনে ওরা বলতে চাচ্ছে যে কিউ এর পরিণতি মানে কিউ তো ফুলকা, পরিণতি বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের এই যে শ্রেণীবিন্যাস সামনের দিকে আগাচ্ছে, যত সামনের দিকে যাচ্ছে এই যে শ্রেণীবিন্যাসের মধ্যে চেঞ্জটা আসতেছে, এই ফুলকাটাই পরবর্তী চেঞ্জ যে আসতেছে, এই চেঞ্জটা কেমন হচ্ছে, এই জন্য আমরা একদম শ্রেণী ধরে 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 বলবো যে এই শ্রেণীতে এমন, এই শ্রেণীতে এমন, তাহলে তোমার নাম্বারটা বেশি পাবা। ওকে, আচ্ছা। এখন এটা কি? এটা হচ্ছে আমাদের সিলোমের কথা বলছে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছি এই উদ্দীপক দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সিলোমের কথা বলতেছে। হ্যাঁ, সিলোমের কথা। তাহলে এখন সিলোমের কথা যেহেতু বলতেছে, বুঝতে হবে আমাদের সিলোম জিনিসটা কি। সিলোম জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কয়েকটা জিনিস মনে রাখতে হয়। এটা হচ্ছে কি, আমাদের তো ভ্রূণীয় স্তর তিনটা আছে, একটোডার্ম, মেসোডার্ম, অ্যানোডার্ম। এখন মেসোডার্ম থেকে উদ্বুদ্ধ আর হচ্ছে পেরিটোনিয়াম আবরণে আবৃত কি থাকে? একটা ফাঁকা জায়গা, ঠিক আছে? তো ওই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? ওই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সিলোম বলি, তাই না? সিলোম বলতেছি। আচ্ছা, এখন দেখে উদ্দীপক বি অনুচ্ছেদে প্রাণীগোষ্ঠী, যে প্রাণীগোষ্ঠী নির্দেশ করে তাদের বৈশিষ্ট্য লিখো। এখন এখানে একটু ঘুরাইছে, দেখো এখানে বলছে কি তোমার, এখানে বলতেছে যে এখানে একটা সিলোম, এটা এক ধরনের সিলোম, এটা এক ধরনের সিলোম। তুমি আমাকে বলবা এই যে সিলোম আছে, এই সিলোমটা যেই প্রাণীর মধ্যে পাবো সেই প্রাণীর বৈশিষ্ট্য কি। তাহলে তোমাদেরকে একটু স্পেসিফিকলি জানতে হবে যে কোন প্রাণীর মধ্যে এই ধরনের সিলোম পাওয়া যায়। সিলোম টপিকটার মধ্যে আমরা উদাহরণ পড়তে, আমি তোমাদের ক্লাস যখন করেছিলাম তখন বলছিলাম বারবার যে উদাহরণ পড়ো, উদাহরণ পড়ো, উদাহরণ পড়ো। উদাহরণটা আমাদের এমসিকিউতে আসবে, এখন দেখো সিকিউতে কাজে লেগে গেছে, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। নম্রতা, জ্বর হলে মাথা ভার হয়ে থাকে কেন? জ্বর হলে সারা শরীরে ব্যথা করে, জ্বর অনেক ঘটনাই ঘটে, এটা তোমার ন্যাচারাল, তোমার হচ্ছে বডির সিস্টেম। হ্যাঁ, মাথা ভার হয়ে থাকে, চোখ ভার হয়ে থাকে, ঘুম আসে বেশি, আবার ঘুমের মধ্যে আবার হচ্ছে যে ঘুম ভেঙেও যায়, এরকম অনেক ধরনের প্রবলেম দেখবা তুমি। আচ্ছা, গেল উদ্দীপকে এবিসি বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের মধ্যে কোনটি অপেক্ষিত উন্নত প্রাণী? এই দেখছো, আবার সেম, তোমাকে অ্যাকচুয়ালি উদ্দীপক থেকে আগে বের করতে হবে উদাহরণগুলা কি কি, উদাহরণগুলো থেকে বের করবা যে আসলে আমার কোনটা উন্নত অনুন্নত বুঝবা কিভাবে? যেটা চ্যাপ্টারের শুরুর দিকে থাকবে সেটা যত উন্নত হবে, এবং যত লাস্টের দিকে হবে যত হবে তাহলে হচ্ছে তোমার ইয়া হবে,
তোমার লাস্টের দিকে হইলে সেটা উন্নত হবে। সাইনোসাইটিস হয় না রে বাবা বিভু ভট্টাচার্য। এই যে তোমরা হচ্ছে যে কি বলে হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার হচ্ছে যে বিভু ভট্টাচার্য, এই নিজে এখন আরেকজনের হচ্ছে যে বলে বেড়াচ্ছে সাইনোসাইটিস হয়ে যায়। সাইনোসাইটিস কেন হবে? ওর কি ওখানে সাইনাসের মধ্যে কোনো ইনফ্লামেশন হয়েছে সাইনোসাইটিস হয়ে যাবে? বোকা। সাইনোসাইটিসের সবসময় হয় না, সাইনোসাইটিসের পেইন ডিফারেন্ট। বিভু ভট্টাচার্য এই যে হাতুড়ে ডাক্তারে গিরি করতেছো যে, মাইর দিব একটা। আচ্ছা দেখো নিউরোসাইট তো গেল, ওটা নিয়ে টেনশন কিছু নাই আমাদের। দেখো সুডোসিলোমেন অপ্রকৃতিসিলোম কাদের আছে, সেটা হচ্ছে গোষ্ঠীভূত প্রাণীদের মধ্যে কেমন আছে, দুশুচালন, নিলাস্টিন, এরপর বৈশিষ্ট্য করে লিখে দিবা। ওকে, এই চ্যাপ্টারে মোটামুটি আমরা পেয়ে গেছি। আর দেখানো লাগবে কিনা দেখি, সামনে দেখা যায়। এই যে চ্যাপ্টার চলে যায় চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমরা দেখি তিনটা জিনিস আমাদের কাছে আছে। একটা হচ্ছে হাইড্রা, একটা ঘাসফড়িং, একটা রুই মাছ। আমি তোমাদেরকে বলবো যদি পড়তে চাও বেশি ভালো করে, সেক্ষেত্রে হাইড্রাটা বেশি পড়বা। হাইড্রাটা তোমরা একদম ঠাড়া মুখস্থ করবা। হাইড্রা হচ্ছে তোমাদের জন্য ট্রিপল স্টার, 4টা চারটা। ঘাসফড়িং থেকে পড়তে চাইলে, ঘাসফড়িং থেকে তুমি যদি কমায় পড়তে চাও, কমায় পড়লে তুমি হচ্ছে সংবহনটা পড়বা, প্লাস হচ্ছে ওমাটিডিয়াম। এটা চিত্র লাগবে, চিত্র মাস্ট। আর আরেকটা হচ্ছে যে তোমার হরমোন প্লাস হচ্ছে রূপান্তর। আচ্ছা, এটা ঘাসফড়িং এর ক্ষেত্রে, ঠিক আছে। রুই মাছ আমি চাইলে তুমি স্কিপ করতে পারো রুই মাছটা। তারপরে যদি পড়তে চাও একটু যে পটকা পড়ো, পটকাটা পড়বা ভালো করে। সংবহন, রেচন, শেষ। এগুলা মোটামুটি পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ফাতিহা আছে। ওকে, চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করলে মার্কস বেশি আসতে পারে। সিকিউ আনসার করতে তোমরা হার্ট আনসার করবে অবশ্যই। হার্ট জেনেটিক্স আনসার করবা মাস্ট। তারপর হচ্ছে হাইড্রা পড়বা। তারপর হচ্ছে যে এদিক দিয়ে তোমার কি পড়তে পারো পরিবার শোষণ চ্যাপ্টারটা থেকে যদি আনসার করতে পারো তাহলে পড়ো, ঠিক আছে। এগুলো বেশি নাম আসবে। পুষ্পিতা বলছে রুই মাছ হাইড্রা পড়তে যাচ্ছে, ঘাসফড়িং দিব না। ঘাসফড়িং থেকে তাহলে রুই মাছটা যে কম ইম্পর্টেন্ট হচ্ছে। তারপরে যদি তুমি ঘাসফড়িং যদি নাই দিতে চাও, তারপরে শুধুমাত্র এই কয়টা পয়েন্ট মতো পড়ো। ঘাসফড়িং এর পড়া বেশি নাই কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এইবার 5 চ্যাপ্টারও কি করবো না, কারণ সেটা তো ইজি। এখন আমি তো আর হচ্ছে যে বোর্ডের কোশ্চেন করি না রে ভাই। আমি যে বোর্ডে স্কিপ করবে এটা বলতে পারবো না তো বাবা। আচ্ছা, তোমার হচ্ছে যে জেনেটিক্সটা পড়তে হবে, জেনেটিক্স জানতেই হবে। জেনেটিক্স থেকে কোশ্চেন আসবে, ওটা আনসার করলে ভালো না বাবা, ঠিক আছে। জেনেটিক্স পড়তেই হবে। আর হচ্ছে যে অন্যগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তো চ্যাপ্টারগুলো পড়ানোর সময় বলে দিচ্ছি। আমি আজকে 4 চ্যাপ্টার পড়াবো না, 4 চ্যাপ্টারের মধ্যে আমি হচ্ছে এই অপশন তো বলে দিচ্ছি। আর আজকে বাসায় যেয়ে তোমাদের এই চ্যাপ্টার ক্লাস শেষ হওয়ার পরেই আমি দিয়ে দেবো, সাজেশনটা আবার আপলোড করে দিব, ঠিক আছে। ছবিটা আমরা দিয়ে দিব, তোমরা দেখে নিও। হ্যাঁ, হাইড্রা ফুল পড়বা সোহানুর। হ্যাঁ, হাইড্রাতে মিস দেওয়া যাবে না কিছুই। হাইড্রার অন্ধ হাফেজের মতো মুখস্থ হয়ে ফেলো সবকিছু। হাইড্রা কিছু বাদ দিবা না, ঠিক আছে। এখন দেখো হাইড্রার চলন, হাইড্রার থেকে মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাইড্রার চলন। হাইড্রার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাইড্রার চলন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে 2 ধরনের চলন দেখাচ্ছে। আমাকে আনসার দাও, চিত্র এ কি ধরনের চলন, চিত্র বি কি ধরনের চলন, বলো সবাই আনসার দাও। তানজিম আরিক, জেনেটিক্স একবারও পড়া হয় নাই কেন ভাই? কার জন্য রেখে দিছিলা?
এক চ্যাপ্টারের বৈশিষ্ট্যগুলো সহজে, এগুলো তো এক চ্যাপ্টারের জন্য আমরা ইয়া দিছি না, তোমাদেরকে হচ্ছে যে নেমোনিক্স দিছিলাম না ক্লাসের প্রতিটা চ্যাপ্টারের, নেমোনিক্সগুলো পড়ো তাহলে তো হয়ে যাচ্ছে। চ্যাপ্টার 11 থেকে একটা তো আসবে শিওর, শিওর শট একটা, দুইটা আসতে পারে জানি না, বাট একটা শিওর আসবে। চিত্র বেশি, শোনো এই যে কনক কুমার দাস ভাইজান, মানে কোশ্চেনে ডিরেক্টলি তোমাকে চিত্র আঁকো এই জিনিসটা খুব কম কোশ্চেনে আসে, চিত্র আঁকো। এটা কোথায় আসে? শুধুমাত্র আসে তোমার হচ্ছে যে হার্টের মধ্যে সংবহনে চিত্র সহ লম্বচ্ছেদ আঁকো। এই লম্বচ্ছেদ আঁকতে বলে, এটা একটা হার্টের মধ্যে ডিরেক্ট কোশ্চেন। তারপর হচ্ছে ওমাটিডিয়ামেরটা ডিরেক্টলি কোশ্চেন হয় যে ওমাটিডিয়ামের ছবি চিত্র আঁকো এই জিনিস। তারপর হচ্ছে নিউরোসাইটটা ডিরেক্টলি কোশ্চেন আসে, কিন্তু এছাড়া বাকি কোথাও ডিরেক্টলি কোশ্চেনটা আসে না যে চিত্র আঁকো। তোমাকে বুঝে নিতে হবে। আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে চিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের মানে বুঝে নিতে হবে যে আমাকে চিত্র আঁকতেই হবে। যেখানে বলছে সেখানে আমরা আঁকবো, আর যেখানে বলে না সেখানেও আমরা আঁকবো। আমরা মোটামুটি ছবি এঁকেই যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে? একটা হচ্ছে লুপিং, তাই না? আর একটা হচ্ছে সোমারসল্টিং। তাহলে এ হচ্ছে কি আমাদের লুপিং, বি হচ্ছে আমাদের সোমারসল্টিং, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন নিউরোসাইট মৃদুজীবিতা বলতে গেলে উদ্দীপকে এ চিহ্নটা কোন প্রক্রিয়াকে নির্দেশ করে, এবং আরটা হচ্ছে এ আর বি তে শ্রেয়তর। এখন শ্রেয়তর বলবা কেন, কি হিসাবে তুমি বলবা যে শ্রেয় মানে কি ভালো? এখন লুপিং থেকে সোমারসল্টিং ভালো হওয়ার না হওয়ার মধ্যে একটা মেইন পয়েন্ট আমাকে বলো যে লুপিং এবং সোমারসল্টিং এর মধ্যে তোমার কাছে কেন মনে হবে যে লুপিং আর সোমারসল্টিংটা বেটার? কেন, মানে কোন একটা পয়েন্ট তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করো? আমাকে সবাই একটু লিখে দাও। মানে প্রথমে একটা বেসিক পয়েন্ট ধরতে হবে, বেসিক পয়েন্টটা ধরে তুমি বর্ণা লিখবা। কিন্তু আগে আমাকে জানতে হবে তোমরা বেসিক পয়েন্টটা জানো কিনা। আমাকে বলো যে এখানে বেসিক একটা পয়েন্ট আছে, লুপিং এবং সোমারসল্টিং এর মধ্যে বেসিক পার্থক্য আছে, এই পার্থক্যটা কি? মানে কোন পয়েন্টের উপর ডিপেন্ড করে বলতে পারি সোমারসল্টিংটা বেটার? আমাকে বলো পার্থক্যটা কোথায়। সোহানুর বলছে দ্রুত চলে, ওকে, বাকিরা বলো তো কি হবে? বাকিরা বলো যে লুপিং স্লো হয়, সোমারসল্টিং ফাস্ট হয়। দূরে যাওয়ার জন্য বেশি উপযোগী নাবিলার বলছে। ফাস্ট লোকোমোশন বলতেছে সাদিয়া, সোহানুর দ্রুত চলা, ওকে। শর্ট ডিস্টেন্স, কভার শর্ট ডিস্টেন্স আছে, ঠিক আছে। তানজিম আরিক বলছে শর্ট ডিস্টেন্সের জন্য বলতেছে। আচ্ছা, ফাস্টের জন্য সাদিয়া বলছে ফাস্টের জন্য হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে এই যে তোমরা ফাস্ট এবং স্লো যেটা বুঝতে পারছো এটাই রাইট। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যে একটা হচ্ছে ফাস্ট যাচ্ছে আর একটা হচ্ছে স্লো যাচ্ছে। যেটা আমাদের সোমারসল্টিং কি করে, একটা কি ডিগবাজি খায়, ওয়ান কাইন্ড অফ, সে হচ্ছে যে ডিগবাজি খাচ্ছে। এই ডিগবাজি রোল হচ্ছে, এই রোল হওয়ার কারণে তার দেহের বডির ডাবল দূরত্ব সে অতিক্রম করতে পারে একবারে, তার বডির ডাবল দূরত্ব অতিক্রম করতে পারে। আর লুপিং এর ক্ষেত্রে তার ফুল বডির অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে। প্রতিবার লুপ যখন যায় সে একবার সে অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে। এই যে বডির দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে একটাতে, একটা বডির অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে। এখন তোমার কাজ হচ্ছে চলা, যেটা বলছে চলনের কৌশলে যে একটা ফাস্ট যেতে পারতেছে যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের বেশি শ্রেয় বা বেশি ভালো, বেটার অপশন, ঠিক আছে? এই পয়েন্টটা ধরে বানায় লিখবা কি এই পয়েন্টটা ধরে তুমি খাতার মধ্যে চিত্র আঁকো। তুমি এখন বলবো যে ভাই ওরা তো চিত্র লিখে দিছে, আমি কি এখন এই চিত্র দেখে দেখে আঁকলে ওরা কি আমাকে বলবে আমি নকল করছি? না রে ভাই, তোমার কোনো প্যারা নাই, তোমার খাতায় চিত্র থাকলেই হইলো। যখন বলছে যে যেহেতু এখানে কোনটা শ্রেয়তর, এই যে নম্রতা, পার্থক্য লিখে দিবা না একেবারে, এই কাজটা করা যাবে না যে আমরা একদম পার্থক্য লিখে দিছি এইটা এটা করে বক্স করে পার্থক্য করে দিবা না, এটা হচ্ছে পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? কেন বক্স করে লিখবা না? বক্স করলে মনে হবে যে তুমি পার্থক্য লিখতেছো,
ঠিক আছে, বক্স করলে মনে হবে তুমি পার্থক্য লিখতেছো। ঠিক আছে, আমরা এখানে ওরা একটা কমন একটা কোশ্চেন প্যাটার্ন দেখছি, দেখো ওরা কিন্তু দেখো যে প্যাটার্ন দিচ্ছে আনসারে, এই প্যাটার্নের মধ্যে কোনো কিছু কিন্তু সে বক্স করে দেয় নাই। কেন আমি তোমাকে বলি, এক্ষেত্রে তুমি একটা ছবি আঁকবা, কোনটা? সোমারসল্টিং এর ছবি আঁকবা। এখন এই যে সোমারসল্টিং এ যখন ছবি আঁকতেছো, আমার হিসাবে সোমারসল্টিংটা আঁকলেই বেটার। ঠিক আছে, তো এই সোমারসল্টিং যখন আঁকতেছো এটার ক্ষেত্রে তুমি বর্ণা লিখবা বেশি, আর লুপিং এর ক্ষেত্রে বর্ণা লিখবা কম। এখন তোমার যদি টাইম বেশি থাকে তুমি লুপিংটাও ছবি আঁকতে পারো, বাট আমার হিসেবে একটা যদি ছবি মনে করো যে ভাই একটা ছবি আঁকবো, বেশি ছবি আঁকতে পারতেছি না, তাহলে সেটা ক্ষেত্রে সোমারসল্টিং এর ছবি আঁকবা। ঠিক আছে, আর তুমি যখন পয়েন্ট আউট করে লিখতেছো, পয়েন্ট আউট করে লেখার সময় তোমার পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা কেমন, এই পয়েন্টটা হচ্ছে হইতে পারে সেটা প্যারা প্যারা করতেছো, একটা লিখলা লিখলে লিখলে না, এটা প্যারা দিয়ে আরেকটা লিখলে লিখলা, হ্যাঁ, এটা একটা পয়েন্ট আউট হয়। আরেকটা হচ্ছে তুমি দাগ দিয়ে দিয়ে দিলা, এটা এভাবে ধরো, মনে করো যে ধরো এইভাবে এখানে লুপিং এর এখানে নিচে এখানে একটা দাগ দিলে যে এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। ধরো এই লাইনটা এখানে একটা পয়েন্ট দিলা, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে এরকম একটা তুমি শুরুতে দাগ দিয়ে দিলা। ঠিক আছে, আরে চিঙ্কুগুলা দাগ। আচ্ছা, এখানে পয়েন্ট পয়েন্ট করতে পারো, কিন্তু পার্থক্যের মতো বক্স দিও না ভাই, অন্তত যাই করো পার্থক্যের মতো বক্স দিও না। এরকম যে বললাম না, ঘ নাম্বারের ক্ষেত্রে একদম এক্সাক্ট পার্থক্য অথবা মিল অমিল যদি এমন লাইন থাকে তাহলে শুধুমাত্র বক্স করবা, যদি এরকম না থাকে তাহলে চেষ্টা করবা পয়েন্ট করে করে লেখার। আর পয়েন্ট করে করে লিখলে মজা হবে কি, মজাটা হচ্ছে যে পয়েন্ট করে লিখলে স্যার মনে করবে তুমি অনেক জানো, এই জন্য তুমি অনেক পয়েন্ট লিখতেছো। আরেকটা জিনিস হচ্ছে পয়েন্ট করে লিখলে তুমি হচ্ছে ভিতরে বর্ণা লিখে বানা লিখতে পারবা, কিছু জিনিস বুঝতে পারছো, কিছু জিনিস বানা লিখে দিতে পারবা। ওকে, আর ছবি এঁকে দিবা, মাস্ট 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 ছবি এঁকে দিবা। ঠিক আছে, কোশ্চেনে থাকলেও আনসারে তুমি একটা ছবি এঁকে দিবা। ওকে, চলো যে সামনে দিয়ে দেখি। এখন দেখো জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকে এমন একটি প্রাণী আছে যার কতগুলো লম্বা ফাঁপা সুতার মতো সূত্র আছে, যা খাদ্য গ্রহণে আত্মরক্ষা চলনের ক্ষেত্রে, তার মানে কি এটা হাইড্রার কথা বলছে। তাহলে আমরা হাইড্রার ক্ষেত্রে আচ্ছা পয়েন্টগুলো সহানো নাম্বারিং করলে এখানে একটা মজা আছে। যদি তুমি নাম্বারিং করে দাও তাহলে স্যাররা কিন্তু দেখলেই বুঝে যাবে তুমি 3টা পয়েন্ট লিখছো। বুঝতে পারছো কথাটা? বুঝো, স্যার দেখলেই বুঝে যাবে তুমি 3টা পয়েন্ট লিখছো। স্যারের তখন একটা মনে হবে যে আমি পয়েন্ট না, সে 3টা পয়েন্ট লিখছে, ওকে আমি 3 দিব 4-এর মধ্যে। কিন্তু তুমি যখন ইয়া করে দিবা, প্যারা প্যারা করে দিবা, বা পয়েন্ট ছাড়া একটা দাগ দিয়ে এখানে হাবিজাবি 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 আবার এভাবে একটা দিয়ে হাবিজাবি 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 লিখে দিচ্ছ, তখন এই যে পয়েন্টটা স্যার বুঝবে তুমি পয়েন্ট দিচ্ছ, স্যার গুনবে না তুমি কয়টা পয়েন্ট দিচ্ছ। বুঝতে পারছো? কারণ স্যার চিন্তা করবে আরে 1 2 3 এভাবে সে গুনবে না, কিন্তু সে বুঝবে তুমি পয়েন্ট দিচ্ছ। তার মানে কি তুমি একটু চিকনা বুদ্ধি খাটাইলা, যে স্যারকে বুঝাইলা আমি জানি অনেক, পয়েন্টও করছি, বাট আমি নাম্বার তোমাকে বলবো না, কারণ নাম্বার বললে এক্সাক্ট হয়ে যায় যে আমি 4টা পয়েন্টে লিখছি বা 3টা পয়েন্ট লিখছি বা 2টা পয়েন্ট লিখছি। বাট তুমি যদি প্যারা প্যারা করে বেশি করে লিখে যাও তাহলে তোমার স্যার খেয়াল করবে না তুমি আসলে কয়টা পয়েন্ট লিখছো, স্যার কিন্তু বুঝবে তুমি পয়েন্ট করে লিখছো। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা কোথায়? এই যে রাবিয়া ফেরদৌসী তোমার এতদিন জানার মধ্যে ঠিকও আছে ভুলও আছে, সব জায়গায় পয়েন্ট লিখতে হয় না, সব জায়গায় আবার বর্ণ লিখতে হয় না। ঠিক আছে, 1 2 3 কোথায় করবা? তুমি ডেফিনিট জানো তুমি 6-7টা পয়েন্ট দিতে পারবা, তুমি ডেফিনিট জানো 1 2 3 করে তুমি 6-7টা যেতে পারবা, তাহলে তুমি লিখো, তাহলে তুমি করো। বাট তুমি জানো যে তুমি 3টার বেশি যেতে পারবা না, তাহলে তুমি এইভাবে দাও, নাম্বার উল্লেখ করো না। ঠিক আছে, ঘটনাটা বুঝো। বুঝতে পারছো? পয়েন্ট করলে তো অবশ্যই এটা তো পয়েন্টই, এটা তো পয়েন্ট ছাড়া না, এটা তো পয়েন্টই। জাস্ট আমরা নাম্বারটা উল্লেখ করবো বা উল্লেখ করবো না কখন, আমার ঘাটতি থাকলে আমি তো সে দেখাতে হবে না স্যারকে যে আমি ঘাটতি, আমি পারি না, আমি কম পারি, এটা স্যারকে দেখানোর দরকার নেই। ঠিক আছে, তুমি জানো তোমার কাছে তোমার কাছে রাখে দাও ওটা। তো এই জন্য পয়েন্টটা তখন 1 2 3 আমরা লিখবো না, তুমি জাস্ট এটা ভেগ ভাবে লিখে যাবো জিনিসটাকে। ঠিক আছে, আচ্ছা এখন এটা বুঝতে পারছি এটা হাইড্রা থেকে আসছে। এরকম হাইড্রা থেকে তোমাদের আল্লাহ দুনিয়া অনেক কোশ্চেন আসবে, হাইড্রা থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন। সাদিয়া আঞ্জুম হেডিং দিতে পারলে দিও, কোনো সমস্যা নেই, ভালো লিখতে পারলে কোনো প্যারা নেই। হ্যাঁ, আচ্ছা
হাইড্রা থেকে তোমাদের অনেক কোশ্চেন আছে, তো এটা আমরা সামনে যাই, দেখি আর কি আসছে। চলনটা আমার কাছে মনে হয় তোমাদের পরীক্ষাতে এসেই পড়বে চলনটা, ঠিক আছে? তো তোমরা চলনটা একটু ভালো করে দেখে যেও। আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাইড্রার চলনটা, ঘাসফড়িং ওমাটিডিয়ামটা, এই দুইটা থেকে মোটামুটি কিছু না কিছু এসেই পড়বে। হ্যাঁ, মানে এখন তোমাদের একদম স্পেসিফিক বলতেছেন আসবেই কোশ্চেন, আমি করি নাই ভাই, আমি জানিও না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাইড্রার চলন থেকে নিউরোসাইটের চলন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে এখান থেকে। ঘাসফড়িং থেকে ওমাটিডিয়াম, ঠিক আছে? এইটা আর সংবহন, দুইটা বললাম, ঘাসফড়িং এর ওমাটিডিয়াম সংবহন, হাইড্রার হচ্ছে চলন, আর হচ্ছে নিউরোসাইট। এই দুইটা থেকে চারটা থেকে অন্তত একটা হইলেও আসা উচিত, একটা হইলেও বোর্ডে কমন পাওয়া উচিত তোমার, ঠিক আছে? ওকে, হাইড্রা গেল। আচ্ছা, পুনরুৎপত্তি সহায়ক কথাটা খেয়াল রাখো, হাইড্রার ক্ষেত্রে তোমরা এই পয়েন্টটা প্রায় পাবা, ঠিক আছে? আচ্ছা সরি, পুনরুৎপত্তি সহায়ক একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে হাইড্রার পরিস্ফুটন। হাইড্রার পরিস্ফুটনটা খেয়াল করে এখানে কয়েকটা পয়েন্ট আছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, সবই তুমি নিজের মতো লেখা, কোনো সমস্যা নাই। আমার খালি একটা জিনিস বলার আছে, সে বলারটা হচ্ছে যে এই গ্যাস্ট্রুলার ক্ষেত্রে তুমি মনে রাখবা এটা দ্বিস্তরী। গ্যাস চুলাটা দ্বিস্তরী, বাকি সবগুলা একস্তরী হয়, গ্যাস চুলাটা দ্বিস্তরী হয়। এই পয়েন্টটা অন্য তুমি যা নিজের মতো লিখো, কোনো সমস্যা নেই, বাট এই পয়েন্টটা অন্তত একটা জায়গা হলেও লিখে দিয়ে আসবা যে আমাদের, ঠিক আছে? তোমার হচ্ছে যে মেহেরাজ কয় পৃষ্ঠা লিখলে, এটা বাংলা পাইছো যে তুমি বাংলা বেশি বেশি লিখবা, নাম্বার বেশি দিবে তোমার পেজ গুনে, এগুলো বাংলার ক্ষেত্রে হয়, এগুলো সায়েন্সের ক্ষেত্রে হয় না। সায়েন্সে তুমি যদি এক পেজের অর্ধেকের মধ্যেও তুমি যদি মেইন কথা লিখে আসতে পারো, যেমন তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার পুনরুৎপত্তি সহায়ক ইংলিশ টার্ম, এটা পুনরুৎপত্তি সহায়ক ইংলিশ টার্ম তো আমার মনে পড়তেছে না রে। পুনরুৎপত্তি এটা তোমার হচ্ছে যে আমি বলি, পুনরুৎপত্তি মানে রিবর্ন, মানে আবার হয়। হ্যাঁ, এখন ফ্যাসিলিটেড রিবর্ন বা এমন কিছু, তোমাদের বইতে পয়েন্টটা কি দেখো, ঠিক আছে? এখন এটা কি হইতে পারে পয়েন্টটা তুমি দেখে নিতে পারো, হ্যাঁ? আর তোমরা যারা ইংলিশ ভার্সন আছে, তোমরা তাহলে এই কোশ্চেন, এটা তো মেইনলি বোর্ড কোশ্চেন, সবগুলো বোর্ড কোশ্চেন, ঠিক আছে? তোমাদের কাছে ইংলিশ ভার্সনের বোর্ডের আছে না, বোর্ড কোশ্চেনগুলো আছে না, ওই কোশ্চেন দেখলে পেয়ে যাবা। পুনরুৎপত্তি আবার রিবর্ন হতে পারে, রিবার্থ হতে পারে, ঠিক আছে? আর সহায়ক তো হচ্ছে ফ্যাসিলিটেট করে, তো ফ্যাসিলিটেড তোমার রিবার্থ এমন কিছু টার্ম হইতে পারে। আচ্ছা, এখন দেখি বড় পারে। আচ্ছা, এটা হচ্ছে আর্থ্রোপোডা, মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে কথা বলছে, ঘাসফড়িং এর কথা বলছে। ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা দেখি প্রধান শ্বসন অঙ্গ নিয়ে কোশ্চেন করছে একটা, বোর্ড আসছে। আর রূপান্তর সম্পূর্ণ না অসম্পূর্ণ, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, রূপান্তর থেকে আমি বললাম না, হরমোন আর রূপান্তর, এখান থেকে কোশ্চেন আসে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, টপিক, যে কোন কোন হরমোনগুলো রূপান্তরে হেল্প করে, এবং ঘাসফড়িং এর রূপান্তরগুলো কেমন হচ্ছে, রূপান্তরের স্টেজগুলো কয়টা, কয়বার সে খোলস ফালায় দেয়, আর কয়বার সে বড় হয়, ঠিক আছে? এটা হচ্ছে, এগুলো একটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলো লিখবা ঘাসফড়িং এর ক্ষেত্রে। এখানে আলাদা করে বোঝানোর তেমন কিছু নাই। আর ঘাসফড়িং শ্বসন অঙ্গ ছবি আঁকবা, অবশ্যই ছবি এঁকে দিবা, মাছ ছবি আঁকবা। এখানে আমার তেমন কিছু বোঝানোর কিছু নাই আপাতত। এই ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, রূপান্তর থাকলে ছবি রাখতে হবে, রূপান্তরের ক্ষেত্রে এই ছবিটা আঁকতে হবেই। আচ্ছা, দেখো এখানে দেখছো 7টা পয়েন্ট আছে, ও এখন 7 লিখে দিয়ে আসছে, কারণ এখন লিখলে তো কোনো সমস্যা নেই, অনেকগুলো লেখা, ঠিক আছে? স্যার দেখবে ও অনেক পয়েন্ট লিখছো তুমি, কিন্তু রূপান্তরের ক্ষেত্রে 7টা কেন, আর 10-12টা তুমি পয়েন্ট লিখতে পারো, অনেক পয়েন্ট আছে এখানে, তুমি কোনটা কি কেমন চাচ্ছ সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, বাট ছবি আঁকবা, অবশ্যই ছবি আঁকবা, এন্ড হচ্ছে পয়েন্ট করে লিখে দিয়ে আসবা। দেখি আমি চাচ্ছিলাম রুই মাছের কোশ্চেন সলভ করতে চাচ্ছিলাম। ঘাসফড়িং তো দেখলাম, ঘাসফড়িং এটা ঘাসফড়িং এর মধ্যে চলে যাচ্ছে। হিমোসিল গেল, রক্ত সংবহন, দেখছো রক্ত সংবহনটা বলছে। ঘাসফড়িং এর রক্ত সংবহনটার ছবিটা কিন্তু খুবই সুন্দর, এন্ড হচ্ছে এখানে 3টা ভাগ আছে,
তিনটা ভাগ আছে এবং তোমার হচ্ছে যে ইয়াটা ওই যে রক্তর যেই হার্টের যে ইয়াগুলো আছে প্রকোষ্ঠগুলো আছে সেগুলো তোমার সাতটা না আটটা প্রকোষ্ঠ ওগুলো যায়। হ্যাঁ, কই থেকে কই যায় এই যে এই ছবিটা এবং এই সংবহনের পুরো প্রক্রিয়াটা কেমন এটা একটু ভালো করে পড়ে নিবা। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো আমাদের এই যে ঘাসফড়িংয়ের যে হার্ট আছে, এই হার্টের প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠগুলোর মাঝখানে কি আছে, এখানে ফুটা আছে, ঠিক আছে, এই ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো সবগুলো হচ্ছে একমুখী ওয়ান ওয়ে কপাটিকা দিয়ে থাকে, যেটা দিয়ে শুধুমাত্র রক্ত ভিতরে ঢুকতে পারে কিন্তু সেখান থেকে বের হতে পারে না। এই যে ভিতরে ঢুকতে পারে বের হতে পারে না এই যে এই রক্তগুলো যখন আমাদের, এটা তো তিনটা পার্ট আছে এখানে, তিনটা পার্ট আছে, হ্যাঁ তিনটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এটা পেরিনিউরাল সাইনাস। এখন এই তিনটা পার্টের মধ্যে রক্ত কিভাবে যাচ্ছে আমি তোমাদের বলি। রক্ত যাচ্ছে প্রথমে হচ্ছে যে এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে যে রক্তগুলো আছে সেই রক্তগুলো আমাদের কপাটিকার মধ্যে ঢুকে যায়, ঢুকার পরে রক্তগুলো সামনের দিকে যায়, সামনের দিকে মাথার এরিয়াতে চলে যায়, মাথার এরিয়াতে যখন চলে যাচ্ছে সেখান থেকে মস্তকের সাইনাসে যাওয়ার পরে রক্তগুলো সেখান থেকে অ্যান্টেনা, তারপর হচ্ছে যে ওই চোখ ওই দিয়ে চলে যাচ্ছে, কিছু রক্ত যাচ্ছে, বাকিগুলো কি করে, বাকিগুলো ঘুরে আসে হচ্ছে আমাদের পেরিনিউরাল সাইনাসের মধ্যে। পেরিনিউরাল সাইনাস থেকে সেগুলো কি হয়, সেগুলো আস্তে করে যায় হচ্ছে পেরিভিসেরাল সাইনাসের মধ্যে চলে যায়, পেরিভিসেরাল সাইনাস চলে যাচ্ছে। এই পেরিভিসেরাল সাইনাস থেকে সেগুলো নিচে হয়ে আস্তে করে ঢুকে যায় হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে। তাহলে দেখো এটা পুরো একটা সার্কেল বা চক্র, যে এই যে হার্টের মধ্যে রক্তগুলো ঢুকতেছে, মাথা যাচ্ছে, মাথা থেকে যাচ্ছে পেরিনিউরালে, পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল, পেরিভিসেরাল থেকে আবার পেরিকার্ডিয়াল। এইভাবে যে আমাদের চক্রটা চলে, এই চক্রটার হচ্ছে আমাদের কি ঘাসফড়িং এর রক্ত সংবহন ছবি সহ সুন্দর করে লিখে দিয়ে আসবা, পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়ে আসবা, কার পরে কই যায়, কার পরে কই যায়, রক্ত কই যাচ্ছে, রক্ত কই যাচ্ছে। তোমাদের বইয়ের মধ্যেও সুন্দর করে পয়েন্ট করে একটা ছবি দেওয়া আছে, ছক করে দেওয়া আছে, কার পরে কই যাচ্ছে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে পড়ে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে, ঠিক আছে। সুষ্ঠু রূপান্তরণের হরমোন, দেখছো বোর্ড পরীক্ষা এই হরমোন রূপান্তর এগুলোই আসবে বারবার ঘুরে ফিরে, এগুলো কোশ্চেন করবে। এই যে কি জানি কোশ্চেন বলছিলা ঘাসফড়িং পড়বা না, দেখছো শুধুমাত্র আমরা অন্তত সংবহনটা পড়ো, তো ওমাটিডিয়ামটা পড়ো, রূপান্তর পড়ো, এগুলো পড়ো, আর কিছু হবে লাগবে না। আবার ঘাসফড়িং শেষ হচ্ছে না। রুই কোথায়? আচ্ছা এই ছবিটা পড়বা কিন্তু, হ্যাঁ এই ছবিটা মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? 5টা স্টার দিলাম। এখানে একটা খেয়াল রাখবা একটা জিনিস, ওমাটিডিয়ামের 10টা স্তর আছে না, 10টা স্তর, এই 10টা স্তর কিন্তু 10টা স্তর সিরিয়াল থাকতে হবে, সিরিয়াল করে লিখতে হবে। তুমি তোমার মনে হইলো র্যাবডোমের কথা আগে মনে পড়ছে, আমি র্যাবডোমের কথা আগে লিখে দিলাম, তারপর আমার লেন্সের কথা পরে মনে পড়ছে, লেন্সের কথা পরে লিখলাম, এই কাজ করা যাবে না। এই ওমাটিডিয়ামটা সিরিয়াল মেনটেন করে লিখতে হবে তোমাকে, কার পরে কোনটা, কার পরে কোনটা, কার পরে কোনটা। একদম 10 নাম্বার স্তরে হচ্ছে ভিত্তি পর্দা, ঠিক আছে? একদম 10 নাম্বার স্তরে হচ্ছে ভিত্তি পর্দা। এর আগ পর্যন্ত সবগুলোই সুন্দর করে সিরিয়াল করে লিখতে হবে, সিরিয়াল ছাড়া তোমার লেখা যাবে না। আমরা অনেকে এটা চিন্তা করি পরীক্ষা খাতা লিখে আসবো, অনেকে কাজটা করবে যে তারা একটু এই সিরিয়ালটা ব্রেক করে লিখবা, যেটা আগে মনে পড়ে সেটা আগে লিখবে, যেটা পরে মনে করে পরে লিখবা, এটা করে নাম্বার কেটে যাবে, নাম্বার বাদ, ঠিক আছে? চিত্র আগে আঁকবো নাকি মেহেরাজ, এটার আনসার হচ্ছে দেখো আমাদের খাতার মধ্যে, হ্যাঁ আমাদের খাতার মধ্যে আমরা চিত্র কি কোন জায়গায় প্লেসমেন্ট করব। কোশ্চেন আমাদের দুই রকমের হয়, একটা হচ্ছে যে তোমার বলে যে কোনো কিছু একটা, ধরো তোমার হচ্ছে যে এই যে এরকম একটা কোশ্চেন, উল্লিখিত প্রাণীটা দর্শন অঙ্গের এককের গঠনের বর্ণনা করো। এককের গঠন বর্ণনা করতে বলছে, কিন্তু এখানে চিত্রটা মেনডরি লিখে নাই, চিত্র সহ কথাটা লেখা নাই, এই কথাটা লেখা নাই। যেহেতু এই কথাটা লেখা নাই, দ্যাটস ওয়াই এই চিত্রটা হবে লেখার মাঝখানে ছোট করে, লেখার মাঝখানে ছোট করে। হ্যাঁ,
তোমরা পুরা পেজটা জুড়ে এটা ছবি আঁকবা না। এটা ধরো হচ্ছে প্রথমে একটা পেজের মধ্যে তুমি ধরো দেখলে যেটা বড় ছবি আনে, তাহলে তুমি নিচের পার্টটা রেখে দিলা এখানে ছবি আঁকার জন্য, এখানে তুমি লিখলা, এখানে তুমি লিখলা 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 অর্ধেক পর্যন্ত আসলে বাকি অর্ধেক ছবির জন্য রেখে দিছো। ঠিক আছে, এটা একটা জিনিস। কিন্তু ধরো মনে করো যে কোশ্চেনের মধ্যে চিত্র সহ, তাহলে এই চিত্রটা হবে এক পেজ জুড়ে, এই চিত্রটা হবে হচ্ছে এক পেজ জুড়ে। যদি এই কথাটা স্পেসিফিক থাকে যে চিত্র সহ লিখো, তার মানে চিত্রতে নাম্বার আছে, আসলে চিত্রতে এক্সট্রা করে নাম্বার দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এই চিত্রটা হয় পুরা পেজ জুড়ে বড় করে সুন্দর করে ছবি আঁকবা, ছবি এঁকে তারপর বর্ণনা লেখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 4টা অধ্যায়, তোমার চ্যাপ্টার আছে 7টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি 5টাও পড়ো 5টা কমন পড়বে তোমার, 4টা বা 4টা কমন পড়বে যে চ্যাপ্টারই পড়ো। বাট তুমি ঠিক করতে হবে নম্রতা যে কোন চ্যাপ্টার তুমি লিখে নামা বেশি পাবা। ঠিক আছে, নামা বেশি পাওয়ার জন্য তোমাকে বের করতে হবে কোন চ্যাপ্টার। এটার মধ্যে জেনেটিক্স 1 নাম্বার অধ্যায় লাগবেই, নাম্বার বেশি পাবা। হার্ট, তোমার রক্ত সংবহন, এখান থেকে নামা বেশি পাবা যদি লিখে আসতে পারো, ছবি আঁকতে পারো। তারপর হচ্ছে হাইড্রা ঘাসফড়িং, এগুলোতে নামা বেশি পাবা। ঠিক আছে, আর পরিপাক শোষণ আছে, আবার ফার্স্ট চ্যাপ্টার আছে। এই ফার্স্ট চ্যাপ্টার পরিপাক শোষণ, দুইটার মধ্যে যেটাতে তোমার বেশি মনে হয়, কিন্তু আমার মনে হয় তুমি পরিপাক শোষণের চেয়ে তোমার যদি পরিপাক শোষণে যদি ধরো ডিরেক্টলি কোশ্চেন যদি ধরো বর্ণনা করতে বসে, কাজ লিখতে বসে, তোমার লিভারের বা বিএমআই ম্যাথ আসছে, তাহলে তুমি ওই চ্যাপ্টার আনসার করে নামা বেশি পাবা। বা ধরো মনে করো বাকিটাতে বর্ণনামূলক লেখা অ্যান্ড পরিপাক আসে অনেকগুলো, এই পরিপাকগুলো ধরো আমরা সবগুলো পরিপাকের ভালো এনজাইমের নাম মুখস্থ নাই আমাদের, এনজাইমের নাম যেহেতু ভালো করে মুখস্থ নাই, সেক্ষেত্রে আমরা সেটা স্কিপ করে প্রথম চ্যাপ্টার আনসার করে প্রথম চ্যাপ্টার থেকে ডিরেক্টলি আমরা বৈশিষ্ট্যগুলো লাইন বাই লাইন লিখতে পারবো, বৈশিষ্ট্যগুলো আমাদের মনে থাকবে, বৈশিষ্ট্যগুলো লিখলেও পয়েন্ট করে লিখলেও অনেক নামা বেশি পেতে পারি। ঠিক আছে, মানে এতে তোমার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, তুমি কেমন করে আনসার করতেছো সেটার উপর ডিপেন্ড করে তোমার নাম্বার ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল, এগুলো ভুগি চুগি পড়বো না আমরা এখন আর। আচ্ছা, রুই মাছে পটকা, রুই মাছে একটা জিনিস আসছে সেটা হচ্ছে পটকা। ঠিক আছে, তোমার এটা পটকাটা পড়তে হবে মাস্ট, পটকাটা পড়লেই হবে। পটকা ছবি আছে সুন্দর করে, বইয়ের মধ্যে ছবি আছে, ও ছবিটা আঁকবা। হ্যাঁ, বুঝতে পারছো? সংবহন, রুই মাছের সংবহন, কিন্তু রুই মাছের সংবহনের ক্ষেত্রে মানুষ সংবহনের পার্থক্য কোথায়? রুই মাছের সংবহনটা আমরা জানি এটা একটু ঝামেলা আছে, এটা হচ্ছে এক চক্র সংবহন, আর একটা হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ভেনাস হার্ট। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে, কারণ এখান দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়ই না, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। তাহলে রুই মাছের সংবহনের মধ্যে প্রধান একটা পয়েন্ট হচ্ছে এটা এক চক্র, এখান দিয়ে রক্ত প্রতিবার সাইকেলের মধ্যে একবার করে পাস করে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়, কারণ এই রক্তে এই হার্টের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, অক্সিজেন যুক্ত রক্ত এখান দিয়ে যায় না। দ্যাটস ওয়াই এখান দিয়ে এটাকে আমরা শুধুমাত্র ভেনাস হার্ট বলতে পারি। মানুষের ক্ষেত্রে যেটা হয়, মানুষের রক্তের মধ্যে রক্ত যখন হয় তোমার এই পরিপাক হয়, পরিপাকের ক্ষেত্রে পরিপাক বলছি সংবহন হয়, সংবহনের ক্ষেত্রে রক্ত হার্টকে একবার চক্রের মধ্যে ডাবল ভাবে উত্তেকন করে। একবার হচ্ছে সারা বডি থেকে হার্টে আসে, হার্ট থেকে সে লাংসে যায়, লাংস থেকে আবার হার্টে আসে, হার্ট থেকে সারা বডিতে যায়। তাহলে এই যে একটা চক্রের মধ্যেই রক্ত হার্টে দুইবার ঢোকে, এবং হার্টে ঢোকার সময় একবার সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়, আরেকবার অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়। যেহেতু ডাবল সে জিনিস করতেছে, পাম্পিং করতেছে হার্ট, সেক্ষেত্রে হার্ট এখানে হচ্ছে যে আমাদের নর্মাল হার্ট যেটাকে, হ্যাঁ ওকে, আর দ্বিচক্রিয় বলা হয়। ওকে, আচ্ছা, শোষণ অঙ্গ আসবে। আর এই যে এখন কোন কোশ্চেন আমরা স্কিপ করব বা অ্যাভয়েড করব, দেখো উল্লেখিত মাছটি রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, তোমার মতামত দাও। এটা বোর্ড কোশ্চেন 2015 সালে। এই কোশ্চেনটা যে আনসার দিবে সে 4-এর মধ্যে 2 পাবে। তুমি যত ভালোই লিখো, যত ভালোই লিখো, তুমি এই কোশ্চেনে আনসার করে 4-2 পাবা।
কেন? কারণ এটা বায়োলজির মধ্যে একটা বর্ণামূলক সমাজ বিজ্ঞান টাইপ কোশ্চেন হয়েছে। বায়োলজির মধ্যে বর্ণামূলক সমাজ বিজ্ঞান টাইপ কোশ্চেন হওয়ার কারণে এই জায়গায় যে আনসার করবে এই কোশ্চেনটা আনসার সেভাবে 4-এর মধ্যে 2। থিংস উই শুড অ্যাভয়েড, এটার মধ্যে পয়েন্ট 1 হচ্ছে এরকম কোশ্চেন আমরা অ্যাভয়েড করবো অলওয়েজ। বোর্ডের মধ্যে যতই তুমি না পারো অন্য কোশ্চেন, তারপরেও এই কোশ্চেন আনসার করবো না। এই কোশ্চেন আনসার করা মানে হচ্ছে অর্ধেক মার্ক স্যারকে দিয়ে আসা, তুমি আগেই বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, আচ্ছা চ্যাপ্টার শেষ করি চ্যাপ্টারটা। আচ্ছা এখন দেখো রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন মাস্ট 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 তোমাদের পড়তেই হবে। রক্ত সঞ্চালনের মধ্যে আমি বলবো তোমার হার্ট নিয়ে রোগ, চিকিৎসা, যেটা আছে চিকিৎসা, এখানে হার্টটা তোমার ট্রিপল স্টার, রোগ ডাবল স্টার, চিকিৎসা একটা স্টার। ঠিক আছে? কেন? কারণ হার্টের ক্ষেত্রে বেশিরভাগ টপিকে আমাদের তোমার সংবহন থেকে আসে। সংবহন, দ্বিচক্রী সংবহন, জাংশনাল টিস্যু, তারপর হচ্ছে ব্যারো রিসেপ্টর, এইগুলো থেকেই বেশি কোশ্চেন হয়। ক্লাস আমরা আর বেশিক্ষণ নিব না, আর 30 মিনিটের মতো নিব। ঠিক আছে? প্রিয়ন্ত স্যান্ডি, তো মডেল টেস্ট তোমার কত মার্ক দিছে? এই কোশ্চেন আনসারে কত দিছিল? স্যান্ডি কত আমাকে বলো, তোমার এই কোশ্চেনের আনসারে তোমার কত দিছিল স্যার? আচ্ছা ক্লাস নম্বরটা বেশিক্ষণ নিব না, আর ধরো 20-30 মিনিট, 20 মিনিট নিব, 20 মিনিট নিব। ঠিক আছে? আমি সেখানে দেখাই যাচ্ছি কোনটা লাগবে না। দেখো আর একটা হচ্ছে, দেখো এখানে এন এর হাতে সংঘটিত প্রক্রিয়া মানে কি? এটা হচ্ছে তঞ্জন। ঠিক আছে? তোমার রক্ত নিতে পারে, দাঁড়াও, তঞ্জন প্রক্রিয়া। তঞ্জন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো ছবি নাই, তাই না? যেমন আমরা তঞ্জন প্রক্রিয়ার মধ্যে কোনো ছবি দেখি নাই, তাই না? যে ছবিটা আছে ওই ছবিটা তো আমরা পারবো না আঁকতে, এটা তো আমরা বুঝতে পারতেছি এই ছবিটা আঁকতে পারবো না আমরা। এই তঞ্জন প্রক্রিয়ার ক্ষেত্রে ছবিটা কি জানো? এই তঞ্জন প্রক্রিয়ার ক্ষেত্রে ছবিটা হচ্ছে যে, আমি তোমাকে বলি, এইটা তঞ্জন প্রক্রিয়ার ছবি হলো এইটা ছবি। যদিও এটা লিখা, বাট এটা একটা ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে একটা ছবি। বুঝতে পারছি কথাটা? তঞ্জন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কোনো ছবি নাই, বাট তোমার হচ্ছে এই তঞ্জন প্রক্রিয়ার এই জায়গাটা হচ্ছে একটা ফ্লো চার্ট। ফ্লো চার্ট নিজে একটা ছবি। সো ফ্লো চার্টটাকে তুমি ছবি হিসাবে চালাতে পারবা। তাহলে এই গ নাম্বারে তোমার এই ফ্লো চার্টটাই হচ্ছে মেইন মার্ক ক্যারি করার জায়গা। হ্যাঁ, আর ফ্লো চার্ট দিলে স্যার অন্তত জানবে যে, বা বুঝবে যে তুমি ঘটনাটা জানো, ঘটনাটা কেমনে হয়েছে, একটা ঘটনাটা কেমনে হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা একটা খেয়াল রাখবা। তাহলে ব্যাপারটা কি, নর্মাল চিন্তা করো, নর্মাল খেয়াল করো যে একটা রক্ততঞ্জনে হয়টা কি। রক্ততঞ্জনের মধ্যে হয় হচ্ছে যখন আমাদের বডির মধ্যে রক্ত ঘোরাঘুরি করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো একটা জায়গায় যদি রক্ত মানে আমাদের জায়গা কেটে যায়, কেটে গেলে কি হয়, কেটে যাওয়া গেলে ওই জায়গা থেকে রক্ত বের হয়ে আসে। রক্ত তখন কি হয়, তোমার হচ্ছে যে তোমার পরিবেশের সাথে মিক্স করে। পরিবেশের সাথে মিক্স হলে কি হয়, আমাদের থ্রম্বোপ্লাস্টিনটা কি হয়, থ্রম্বোপ্লাস্টিনটা হয়, অ্যাক্টিভেট হয়। থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোসাইটে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় আর কি। থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি করে, সেটা হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় প্রথমবিনকে ও করে কি সক্রিয় প্রথমবিন মানে থ্রম্বিন বানায়। মেইনলি প্রথমবিনকে থ্রম্বিন বানায়, এটা খেয়াল রাখো। মানে এখানে এটাও তো বইয়ের মধ্যে যে ফ্লোচার্ট সেটা লিখবা। তাহলে আমি জাস্ট এটা তোমাকে আমি আমার মতো লিখি, সেটা হচ্ছে যখন কেটে গেছে, ঠিক আছে, কেটে যাওয়ার পরে কি হয়, লেখাটা খুব বাজে হয়েছে। আচ্ছা, এই তোমার তঞ্জন প্রক্রিয়াটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, ধরো তোমার জায়গা কেটে গেছে, কেটে যাওয়ার পরে কি হয়, এই কেটে যাওয়ার জায়গাটা থেকে আমাদের থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়।
থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনটা যে কি করে, ও হচ্ছে প্রথ্রম্বিনকে থ্রম্বিন বানায় দেয়, থ্রম্বিন বানায়। এই থ্রম্বিন যায় করে কি জানো, এই থ্রম্বিন যায় তোমার ফাইব্রিনোজেনকে দেখো এগুলো কিন্তু আবার খেয়াল রাখো, প্রো মানে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, ফাইব্রিনোজেন আছে তার মানে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। ফাইব্রিনোজেন কি বানায়, ফাইব্রিনোজেনকে সে বানায় যায় তোমার হচ্ছে ফাইব্রিন বানায় দেয়, ফাইব্রিন মনোমার বানায়। মনোমার বলতে কি একটা সুতা, মনোমার মানে একটা সুতা। এরকম ফাইব্রিনোজেন যতবার অ্যাক্টিভ হয় ততবার একটা করে সুতা তৈরি হয়। ফাইব্রিন মনোমার যদি অনেকগুলো তৈরি হওয়া শুরু করলে, অনেকগুলো সুতা তৈরি হলে কি হয়, অনেকগুলো সুতা হলে এটা বড় একটা মোটা রশি হয়ে যায় না, ঠিক এরকম বা জালের মতো হয়ে যায় না। তার মানে এটা হচ্ছে বলতেছে যে ফাইব্রিন মনোমার যখন অনেকগুলো তৈরি হবে সেখান থেকে ফাইব্রিন পলিমার তৈরি হয়। কি হয়, পলিমার তৈরি হয়, বা পরবর্তী এটাকে বলা হয় ফাইব্রিন জালক তৈরি হয়। ফাইব্রিন জাল তার মানে সুতা অনেকগুলো হয়ে গেছে, জাল তৈরি করে ফেলছে। এবার কি হবে, এই জালগুলো আমাদের অন্য রক্তকণিকাগুলো আছে, রক্তকণিকাগুলোকে আটকায় ফেলবে। ওখানে আটকায় গেলে কি হবে, এটা ওয়ালের মতো তৈরি হবে। ওয়ালের মতো তৈরি হলে সেই জায়গাটা ক্লট হয়ে যাবে। এখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো অনেক হেল্প করে, ক্যালসিয়াম হেল্প করে, অনেক কিছু হেল্প করে। তো ফ্যাক্টরগুলোর নাম কোথায় কোথায় ইউজ হয় না হয় সেগুলো একটু পড়বা। তো বেসিক্যালি এই ঘটনাটা ঘটে, আমি যা এখানে লিখলাম, কেটে গেলে রক্ত পরিবেশের সাথে মিক্স হয়, পরিবেশের থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বোপ্লাস্টিন কি করে যায়, প্রথ্রম্বিনকে থ্রম্বিন বানায় দেয়। প্রথ্রম্বিন প্রো আছে মানে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, থ্রম্বিন হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়। অ্যাক্টিভ থ্রম্বিন যায় নোজেন মানে ইনঅ্যাক্টিভ, তাহলে ফাইব্রিনোজেন ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনকে কি করবে, ফাইব্রিন বানায় দিবে। ফাইব্রিন হচ্ছে অ্যাক্টিভ পার্ট, তা অ্যাক্টিভ হয়ে যাবে। ফাইব্রিন মানে কি, ফাইব্রিন মনোমার মানে হচ্ছে সুতা। তাহলে ফাইব্রিন মনোমার যদি অনেকগুলো তৈরি হয় তার মানে অনেকগুলো সুতা তৈরি হয়েছে, অনেকগুলো সুতা তৈরি হয়। সুতা তৈরি হলে সেগুলো কি হবে, সেগুলো তোমার কি করবে, জাল বানায় ফেলবে। জাল বানায় ফেললে কি বলবো, এর নাম কি হয়ে যাবে, ফাইব্রিন জালক হয়ে যাবে। ফাইব্রিন জালক করবে কি, ফাইব্রিন জালক জাল যায় করবে কি, সবগুলো রক্ত উপাদানগুলোকে আটকায় দিবে। যখন রক্ত উপাদানগুলো সব আটকায় যাবে এই জায়গাটাতে, সেখানে কি হবে, একটা দেয়ালের মতো তৈরি হবে। ঠিক আছে, দেয়ালের মতো তৈরি হবে, আলটিমেটলি সেখান থেকে রক্ত ক্লট হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বোঝার জায়গাটা রক্ত মানে তোমার হচ্ছে তঞ্জনের ক্ষেত্রে। নর্মাল তোমরা পারো অনেকে, তারপরে একটু আমার মনে হলো যে একটু দিলে তোমাদের বুঝাইলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি ঘটনাটা তোমাদের ক্লাসের মধ্যে বুঝাইছিলাম, তখন পড়াইছিলাম। ঠিক আছে, এটা একটু তোমাদের এটা 11 নম্বর অধ্যায় থেকে পড়ে আসলে মনে হয় ভালো হয়। এটা এই চ্যাপ্টারে না 11 নম্বর যখন পড়াবো তখন আমি তোমাদের একবার কালকে এটা একবার বলে দিবনি। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা সংবহন, এটা শর্টকাট ছবি, তোমরা কোনটা আঁকবা, তোমরা লং কাট ছবি আঁকবা, বড়টা আঁকবা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এ থেকে বি অর্থবাহকগুলো ব্যতিক্রমধর্মী। এখানে একটা কথা বল, দেখো এ থেকে বি গুলো এটা ব্যতিক্রমধর্মী। কেন ব্যতিক্রমধর্মী, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো। এখন দেখো বলতেছে যে আমাদের নর্মালি এখানে আর্টারি এবং ভেইন মানে হচ্ছে যে আমাদের ধমনী এবং শিরা, ধমনী এবং শিরা নিয়ে আমাদের কথাবার্তা বলতেছে, ধমনী এবং শিরা নিয়ে। হ্যাঁ, তো এই ধমনী এবং শিরা নিয়ে যখন কথাবার্তা বলতেছে, যে ধমনী শিরার মধ্যে পালমোনারি ধমনী এবং হচ্ছে পালমোনারি শিরা, এই দুটা, ঠিক আছে, এই দুইটা হচ্ছে যে আমাদের একটু ডিফারেন্ট, কাজটা ডিফারেন্ট। কাজ ডিফারেন্ট বলতে কি হয়, কাজ ডিফারেন্ট বলতে নর্মালি ধমনী কি করে, অক্সিজেন যুক্ত নিয়ে যায় এবং শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে যায়। কিন্তু পালমোনারি ধমনী হচ্ছে চেঞ্জ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে যায়, এবং পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত নিয়ে যায়। এই যে ধমনীর কাজের মধ্যে ডিফারেন্স আসে, শুধুমাত্র নামের সামনে পালমোনারি বা ফুসফুসি ওয়ার্ডটা আসলেই তোমার পালমোনারি ভেইন এবং পালমোনারি আর্টারি কাজ চেঞ্জ হয়ে যায় সুন্দর করে। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে দিয়ে আসবে সুন্দর করে। এবং আরটা হচ্ছে যে ঘ নাম্বারে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে, বিশ্লেষণ করো। এখানে সুন্দর করে ছবি আঁকবা, মাস্ট মাস্ট মাস্ট।
এই ছবিটা তোমাদের আঁকতেই হবে। আর ছবি আঁকবা কি হবে, এভাবে দাগ দিবা, এভাবে দাগ দিবা, ঠিক আছে, দাগ দিবা গেল, এখানে একটা পাইপ লাইন উঠাই দাও, এখানে আরেকটা পাইপ লাইন এখানে দাও, এখানে পাইপ দিয়ে এটাকে এমনি উঠাই দাও এখানে সুন্দর করে, এখানে একটা দিয়ে দাও, লাইন দিয়ে দাও, এখানে লাইন দিয়ে দাও, ঠিক আছে। এই যে হাট আগে ফেললাম, আট আঁকা হয়ে গেল, আট আঁকা হয়ে গেল, এই যে হাট আঁকা হয়ে গেল, হয়ে গেছে। এখানে এটাকে বললাম, এটাকে হচ্ছে আমাদের একটা কাজ স্পিড হবে, এটা একটা কাজ স্পিড হবে আমাদের। তারপর এটা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, বা তোমার হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এখান থেকে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আমাদের খেয়াল রাখবা, এটা হচ্ছে আমাদের বাম বাম আর হচ্ছে এটা ডান, ঠিক আছে, ডান ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে। এইভাবে ছবিটা সুন্দর করে একটু এঁকে ফেলবা, 5 সেকেন্ড লাগবে ছবি আঁকতে, বেশি বেশি প্র্যাকটিস করো, হয়ে যাবে। কপাটিকাগুলো খেয়াল রাখো, কপাটিকা এখানে ডান সাইডে ট্রাইকাস্পিড থাকে, বাম সাইডে থাকে বাইকাস্পিড থাকে, এটা একটু খেয়াল রেখে ছবি আঁকার সময়। আর হচ্ছে যে এই মহাধমনী এবং হচ্ছে পালমোনারি যেটা আছে ফুসফুসীয় ধমনী, এখানে ক্ষেত্রে কি থাকে, আমাদের সেমিনুলার কপাটিকা থাকে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিনুলার কপাটিকা। এরকম একটা ছবি আঁকবা সুন্দর করে, তাহলে আর পয়েন্ট করে দিবা, ঠিক আছে। আর খেয়াল রাখবা ছবি আঁকার সময় মানব দেহে ছবি আঁকতে হলে আমরা অলওয়েজ উল্টা আঁকি। যেমন হচ্ছে যে আমাদের এটা ডান হাত, তাই না, ডান হাত ছবি আঁকার সময় এই সাইডটাকে বলবো আমরা বাম সাইড, ঠিক আছে। আর এই হাতটা আমাদের বাম হাত, এই ছবি আঁকার সময় বলবো এই সাইডটা হচ্ছে ডান সাইড, ঠিক আছে। মানব দেহে ছবি আঁকার সময় একটু খেয়াল করে ছবি আঁকতে হয়, একটু উল্টা ছবি আঁকতে হয়, হ্যাঁ, ওকে। এগুলো পারবা না। 4 অধ্যায় কি কি ইম্পর্টেন্ট, 4 অধ্যায় বললাম, হার্টের সবকিছু ইম্পর্টেন্ট, হার্টের প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, সংবহন থেকে শুরু করে দ্বিচক্রী সংবহন, তারপর যে জাংশনাল টিস্যু, মায়োজনিক নিয়ন্ত্রণ, ব্যারোরিসেপ্টর, সবকিছু ইম্পর্টেন্ট। হার্ট পুরোটা ইম্পর্টেন্ট, হার্টে কিছু বাদ দেওয়া যাবে না। ওকে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হার্টের ক্ষেত্রে সবকিছু আসবেই। আমি তোমাদের আগে বলে দিচ্ছি, হার্ট পুরাটাই ইম্পর্টেন্ট, পুরাটাই, হার্টে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হার্টের ছবিটাও আঁকতে জানতে হবে। রক্তর পার্ট থেকে আমাদের নর্মালি এমসিকিউ আসে, রক্তের পার্ট থেকে তোমার হচ্ছে তোমার নর্মালি এমসিকিউ আসে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বুঝতে পারছি। আর হচ্ছে আর রোগগুলো রিডিং দিবা, রোগগুলো থেকে এত ইম্পর্টেন্ট কঠিন কোশ্চেন হয় না, ঠিক আছে, রোগগুলোতে রিডিং দিবা, ঠিক আছে। আর হচ্ছে লাস্টের দিকে লাস্ট 5 মিনিট ধরে তুমি কি ছবি আঁকতেছো, হার্টের ছবি যদি সুন্দর করে আঁকতে চাও হাইয়েস্ট লাগবে হচ্ছে তোমার 30 সেকেন্ড, 30 সেকেন্ডে ছবি আঁকতে হবে। এত 10 মিনিট 20 মিনিট, তোমার একটা সৃজনশীলের জন্য টাইম কতক্ষণ থাকে, একটা সৃজনশীলের জন্য টাইম থাকে হাইয়েস্ট 20 মিনিট থেকে 25 মিনিট। এই 25 মিনিট বা 20 মিনিট টাইমের মধ্যে তুমি 5 মিনিট যদি হার্টের ছবি আঁকতে লাগাই দাও, তুমি লিখবা কখন? হার্টের মানে এইসব ছবি আঁকতে হবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের হিসাব, মিনিট যাওয়া যাবে না, সেকেন্ডের মধ্যে ছবি আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখছো মোটামুটি আমাদের সবকিছুই হিসেবে আসছে, হার্টের সম্বন্ধ থেকে কোশ্চেন আসছে। এখানে একটা উদ্দীপক দিচ্ছে, দেখো, কে পেরিকার্ডিয়াম, এল প্লুরা। এখন এটা মানে কি, এটা মানে হচ্ছে কে হচ্ছে আমাদের হার্টের বহির আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং হচ্ছে যে এল হচ্ছে লাংসের বাইরের আবরণ নাম হচ্ছে প্লুরা। এই হচ্ছে মেন কথা, হ্যাঁ। চিত্রের জন্য একটি ক্লাস নেওয়ার আকুল আবেদন। চিত্রের জন্য আলাদা কি ক্লাস নেওয়া, একে একে দেখাইতে হবে, একে একে দেখাবো কোন ছবি কেমন আঁকতে হয়। এগুলো তো তোমার তো তোমার হচ্ছে যে এই যে তোমার সামনে আঁকে দিলাম, দেখো হার্ট, তুমি টাইম ধরো, আমি ছবি আঁকি। ছবি আঁকা শেষ, নাম লিখবা। এখন নাম লেখো, এটা বাম অলিন্দ,
বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, ফুসফুসে ধমনী, মহাধমনী, আর এই হার্টের ছবির ক্ষেত্রে একটা খেয়াল রাখো, হার্টের ছবিতে একটা খেয়াল রাখো যে হার্টের এই ছবিটা একটা পাঁচ মিশালি ছবি। এই পাঁচ মিশালি ছবিতে তুমি সংবহন, সংবহন এক নাম্বার, কপাটিকা, কার্ডিয়াক চক্র, মায়োজেনিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ, চক্রি সংবহন, এই সব টপিকের কোশ্চেন আনসার হলে তোমার হচ্ছে আনসার হইলেও সব টপিকের কোশ্চেন আনসার লিখলে এই ছবিটা হচ্ছে কমন ছবি। তুমি এই ছবিটা হচ্ছে কমন ছবি, এখানে 6টা টপিক আছে, 6টা টপিকের সবগুলো তোমার তোমার হচ্ছে যে এই যে তোমার 6টা টপিক, এই 6টা টপিকের অ্যান্সার তুমি লিখবা, ছবি দিবা, সেম ছবি, যাই কোশ্চেন আসুক তুমি দিবা এই ছবি, ঠিক আছে? তোমার এই ছবি ছাড়া অন্য কোনো ছবি দেওয়ার দরকার নেই, এই ছবি দিবা এই 6টা টপিকের ক্ষেত্রে। সংবহন, কপাটিকা, কার্ডিয়াক চক্র, মায়োজেনিক নিয়ন্ত্রণ, দ্বিচক্রী, বায়োরিসেপ্টর, যেই কোশ্চেন আসুক তুমি দিবা এটা, একটা ছবি দিয়ে সব আনসার, একের মধ্যে সব। ওকে, গেল গেল হার্টের ক্ষেত্রে তো মোটামুটি আমি দিয়ে ফেলছি। হার্টের এই ছবিটা তোমরা আঁকতে গেলে প্যারা খাবা, এই বইয়ের মতো ছবি আঁকতে গেলে প্যারা খাবা, যেটা আমি আঁকাই দিলাম ওই এভাবে আঁকার চেষ্টা করো, ঠিক আছে? হয়ে যাবে, ভালো ভালো নামা পেয়ে যাবে, এখন সমস্যা নাই। আর এরকম একটা জিনিস যদি আঁকতেই চাও, হ্যাঁ, মানে এরকম যদি তুমি প্রজা আঁকতে চাও, এটা আঁকতে পারো, কিন্তু তোমার কাছে কালার থাকবে না, ঠিক আছে? কালার থাকবে না, তো তুমি একটু অ্যাশ কালার করে পেন্সিল দিয়ে একটা তুমি একটু স্কেচ করে দিলে, একটা স্কেচ ছাড়া দিলা, তাহলে কালার চেঞ্জ বোঝা যাবে। হ্যাঁ, এই হচ্ছে জিনিস। আচ্ছা, ঠিক আছে। আর সংবহন নিয়ে আমি একটা পারলে তোমাদের একটা ছোট ভিডিও বানাই দিব সংবহনে, আর হার্টের ছবিও পারলে ছোট একটা ভিডিও করে আমি দেখাই দিব নি। হ্যাঁ, যদি তোমাদের হার্টের ছবি এত সব সমস্যা থাকে, আমি কালকে একটা ছবি ভিডিও আপলোড করে দিব, যেখানে ছোট করে সংবহনটা এবং ছবিটা কিভাবে আঁকবা শর্টে তাড়াতাড়ি করে এটা দেখাই দেবো নি। হ্যাঁ, আচ্ছা, আমি তো দেখছোই তোমরা এভাবে ছবি আঁকবা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের হার্টের এই যে অ্যাট্রিয়াম সিস্টল, এই যে কথা বলছে না, এইখানে ক্ষেত্রেও তুমি আমার ওই একটা ছবি এঁকে দিয়ে বুঝাতে পারবা সিস্টল ডায়াস্টল কেমনে হয় না হয়, এগুলো সবগুলো, ঠিক আছে? কারণ এতগুলো ছবি আঁকতে পারলে তো ভালো কথা, না আঁকতে পারলে প্যারা, এই আর কি। আচ্ছা, এখন হাড্ডি গুড্ডির ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই ভাই, হাড্ডি গুড্ডির ক্ষেত্রে আমাদের মাসেল, পেশি থেকে কোশ্চেন আসে, তারপর হচ্ছে তোমার নাম কি, এটা হেবার্সিয়ান তন্ত্র, হেবার্সিয়ান থেকে কোশ্চেন আসে, পেশি থেকে কোশ্চেন, হেবার্সিয়ান থেকে কোশ্চেন আসে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এই ইয়াটা হেবার্সিয়ান, পেশি, এবং আরেকটা হচ্ছে তোমার ওই যে লিভার। এই তিনটা ভালো করে পড়ো, এই তিনটা থেকে ভালো করে পড়ো, ঠিক আছে? ওই তিনটা ভালো করে পড়ো, তাহলেই হয়ে যাবে। আর লাস্টের দিকে আচ্ছা, ফ্র্যাকচার থেকে কোশ্চেন আসলে বানায় লিখবা, আগে দিয়ে বলে দিচ্ছি, ফ্র্যাকচারের কোশ্চেন বানায় লিখবা।
এই বানায় বানায় লিখে নাম বেশি পাবাও না। শুধু শুধু এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য আসলে এই যে বললাম পেশি থেকে আসবে, হেভারসিয়ান থেকে আসবে, লিভার দিয়ে আসবে, লিভারটা আসবে। এখন খেয়াল রাখো পেশির মধ্যে কি কোশ্চেন আসবে, দেখা খেয়াল বেশি বেশি আসে পেশি মানে মাসেল। আর রে একদম বাংলা না বললে তো সমস্যা। পেশি মানে মাসেল, মাসেল হেভারসিয়ান সিস্টেম, এটা হচ্ছে লিভার। লিভার কিভাবে হচ্ছে কাজ করে, লিভার ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার, ঠিক আছে। এই 3টা লিভার আছে, ওইটা পড়বা। মাসেল পড়বা। মাসেলের মধ্যে আমি তোমাদের বলে দিই, মাসেলের মধ্যে 3 ধরনের মাসেল আছে না, একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে ইনভলান্টারি, একটা ভলান্টারি, একটা হচ্ছে হার্ট মাসেল। এই 3টা মাসেল, এগুলোর নাম আছে এক্সট্রা, যে কোনটা হচ্ছে ডোরা কাটা পেশি, কোনটা হচ্ছে যে মসৃণ পেশি, স্মুথ মাসেল কোনটা, ঠিক আছে। এরকম মাসেলগুলোর নাম আছে, ওগুলো একটু খেয়াল করে নামটা পড়বা। আর একটা জিনিস হচ্ছে পার্থক্য, সবচেয়ে বেশি কোশ্চেন, কমন কোশ্চেন হচ্ছে পার্থক্য। এখান থেকে মাসেলগুলো পার্থক্য আসে, মাসেলের পার্থক্যটা আসে, এটা কমন কোশ্চেন, সেটা ভালো করে পড়ে নিলেও চলবে, ঠিক আছে। ওকে, এই চ্যাপ্টার থেকে বেশি কিছু দেখানোর নাই, হ্যাঁ, বুঝতে পারছো। এটা এটা তোমার চাইলে তোমরা স্কিপ করতে পারো, হ্যাঁ। বললাম লিভারের কোশ্চেনটা আসবে, লিভার আসবে, লিভারটা আসে ফার্স্ট লিভার, সেকেন্ড লিভার, থার্ড লিভার, এটা আসে, ঠিক আছে। এক্স এর অভ্যন্তরীণ গঠন, এক্স কোনটা, মাসেল না হাড্ডি, সরি হাড্ডি। হাড্ডির হচ্ছে যে তোমার কি বলছে, হাড্ডির হচ্ছে তোমার অস্থির অভ্যন্তরীণ গঠন কিভাবে হয়, কি হয় না হয়, এটা মেইনলি হেভারসিয়ান তন্ত্র ছবি আঁকতে হবে। হেভারসিয়ান তন্ত্র, মেইনলি হেভারসিয়ান তন্ত্র নিয়ে ছবি আঁকবা, এই ছবিটাকে দিবা, হেভারসিয়ান দিয়ে ছবিটা আঁকবা, ঠিক আছে। হিউমেরাস ফিমার কিছু ইম্পর্টেন্ট না, হিউমেরাস ফিমার এই সবগুলোতে এমসিকিউর জন্য। মাজেদা এসব মেইনলি হচ্ছে এমসিকিউ। তাসনিয়া মৃত, হ্যাঁ প্রায় ক্লাস শেষ, আমি লাস্টে 5 মিনিট পড়াবো, 5 মিনিট পর ছেড়ে দিব। এখানে ভিতরে কি বললাম, এই হেভারসিয়ানটা বললাম, হেভারসিয়ানটা ইম্পর্টেন্ট, এই ছবিটা আঁকবা একটু কষ্ট করে, এই হইলো কথা। আর পেশি দেখছো, মাসেল, মাসেলের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, এটা তোমাদের আগে বলছিলাম, সেটা কি মাসেলের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে তোমাদের আইডিয়াল ভার্টিব্রা পড়তে পারো, পার্টসগুলো পড়ে রাখো। আইডিয়াল ভার্টিব্রা যেটা, আইডিয়াল ভার্টিব্রা তুমি পার্টসগুলো পড়ে রাখো, কোনটা কি পার্টস, পার্টসের নাম, ট্রান্সভার্স প্রসেস কোনটা, স্পাইনাস প্রসেস কোনটা, এই পয়েন্টগুলো একটু মনে রাখলে চলবে, ঠিক আছে। তোমার ফ্যাসেটগুলো কোথায় আছে, জিনিসগুলো ছবি আঁকতে রাখা লাগবে না, ওটা খুবই কঠিন ছবি। একদম যদি ছবি আঁকতেই চাও, সেক্ষেত্রে তোমরা ছবি আঁকতে পারো এমন করে, ঠিক আছে। এটা দাঁড়া একটু দেখছি, ঠিক করে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি। খেয়াল রাখো যে ছবিগুলো এমন হবে। আর আইডিয়াল যেই তোমার ভার্টিব্রা, আইডিয়াল ভার্টিব্রাটার ক্ষেত্রে তুমি দিতে পারো ট্রান্সভার্স প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে তোমার নিউরাল ক্যানেল যেটা, তারপর আর ভার্টিব্রাল বডি হচ্ছে এটা, ঠিক আছে। ভার্টিব্রাল বডি এরকম করে ছবি এঁকে দিতে পারো, ঠিক আছে। চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই জিনিস এখানে নর্মালি কোশ্চেন আসে না আর কি, হ্যাঁ। আর ওখানে আরেকটা আছে এমসিকিউর ক্ষেত্রে, আরেকটা যে পার্ট ইম্পর্টেন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের ওই যে কোনগুলো ইয়াগুলো আছে, মাজেদা হিউম্যানাস ফিমার ইম্পর্টেন্ট না রে বাবা, শুধু পয়েন্টগুলোর নাম জানবা এমসিকিউর জন্য। আরেকটা এমসিকিউর জন্য এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের রিবসগুলো। রিবসগুলো তোমার হচ্ছে যে ইয়াটা, রিবসের কোনগুলো রিবসগুলো ফ্লোটিং রিবস, কোনগুলো হচ্ছে যে ট্রু রিবস, কোনগুলো এগুলা জানলেই হবে, এমসিকিউর জন্য আসে এগুলা, হ্যাঁ, রিবসের পার্টগুলো। আচ্ছা, এই হলো মোটামুটি তোমার হাড্ডি গুড্ডি পড়াশোনা। হাড্ডি গুড্ডি থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না, বলে দিছি কোনগুলো ইম্পর্টেন্ট। মাসেল পার্টটা ভালো করে দেখেও, তোমাদের একটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার মতো একটা পার্টি আছে, সেটা মাসেল।
হার্ট মাসেলের যদি কোশ্চেন আসে হার্ট মাসেল থেকে, হার্ট মাসেলের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টারক্যাটার ডিস্ক। এই নামটা চোখ বন্ধ করে মুখস্থ করে রাখো, যেখানে হার্ট মাসেল থাকবে সেখানে ধাপ করে লাইনটা লিখে দিবা, ঠিক আছে? তোমাকে যদি র্যান্ডম তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করে যে কেমন আছিস, হার্ট মাসেল, তুমি সাথে সাথে বলবা ইন্টারক্যাটার ডিস্ক, ঠিক আছে? তোমার হার্ট মাসেলের কথা শুনলেই তোমার মনে যেন ইন্টারক্যাটার ডিস্কটা আসে, কারণ এটা হার্ট মাসেলের একমাত্র মানে আইডেন্টিফাইং পয়েন্ট যেটা আলাদা করে তোমার জানতে হবে। সবগুলো এমসিকিউতে এটা আসে ইন জেনারেল। তো তোমার র্যান্ডম কথার মাঝখানেও যদি হার্ট মাসেল আসে, তোমার একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইন্টারক্যাটার ডিস্কটা বলে ফেলা, ঠিক আছে? সো এই একটা জিনিস মনে রাখবা। আর হার্ট মাসেলের আর একটা বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখতে হচ্ছে সে তোমার হচ্ছে আমি বলি দেখতে হচ্ছে ভলান্টারি পেশেন্টের মতো, বাট কাজ হচ্ছে ইনভলান্টারি। মানে হার্ট মাসেলকে তুমি কোনোভাবে নিজের ইচ্ছা মতো নাড়াতে পারবা না, সে নিজের মতো করবে, সে তোমার কথা শুনবে না, তার মানে সে ইনভলান্টারি, তাই না? আচ্ছা, তাহলে সে হচ্ছে তোমার কাছে কথা শুনবে না, হ্যাঁ? তো এমন কথা মনে রাখবা যে সে অনৈচ্ছিকভাবে কাজ করে, কিন্তু সে দেখতে মনে হয় ঐচ্ছিক, তার মানে বডির মধ্যে একটা চেঞ্জ, সেটা হচ্ছে যে ইন্টারক্যাটার ডিস্ক, যেটা আর কোথাও থাকে না। হ্যাঁ, এই একটা পয়েন্ট পড়লেন, শেষ। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টারটাও ডান মোটামুটি। আমরা এখান থেকে তোমার বোর্ড কোশ্চেন তোমার দেখতে চাইলে দেখতে পারো, না দেখতে পারলে স্কিপ করো, এখান থেকে বেশি না পাবা না তোমরা, ঠিক আছে? লিভার আনসার করো, লিভার আনসার বেশি পাইতে পারো। আর মাসেলের ক্ষেত্রে আরেকটা জিনিস তরুণাস্থির শ্রেণী বিভাগ, তরুণাস্থির শ্রেণী বিভাগটা তোমাদের এমসিকিউতে আসে। হ্যাঁ, এটা এমসিকিউর জন্য পড়ে ফেলবা, ঠিক আছে? সো মোটামুটি পড়ানো শেষ আজকে এই পর্যন্তই। এই স্লাইডটা পেয়ে যাবা তোমরা, আর তোমাদের হচ্ছে আমি সাজেশনটা দিয়ে দিব নে। সো আজকে এই পর্যন্তই। কালকে আবার 12:30 বাজে আমরা 3 চ্যাপ্টার, বাকি যে 3টা চ্যাপ্টার আছে ওই 3 চ্যাপ্টার নিয়ে আসবো কালকে। আর হচ্ছে কালকে বিকাল 7টা বাজে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারে এফআরএল ক্লাস, সেই এফআরএল ক্লাসটা এমসিকিউ বেসড হবে, মেইনলি এমসিকিউর জন্য ওই ক্লাসটা করতে হবে। আর কালকে 12:30 বাজে সিকিউ ক্লাস আছে, সিকিউ ক্লাস 2, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে 12:30 বাজে, ঠিক আছে?